নতুন অতিথিদের কাছে যাবো। হাসিম কাহিনী শেয়ার করছে পাবনার ঈশ্বরদী থেকে, এবং তিনি বলেছেন আমি যেন আমার মতো করে কাহিনীটা শেয়ার করি। যাই হোক, আমি চলে যাচ্ছি হাসিমের কাহিনীতে। হাসিম যেখানে থাকতেন, গ্রামে যে জায়গাটা তারা থাকতেন, সেই জায়গাটা হচ্ছে তাদের নিজেদের বাড়ি, এবং তাদের বাড়িটার বর্ণনা তিনি দিয়েছেন এরকম যে চারিপাশে তাদের ঘর ছিল, মাঝখানে একটা উঠোন, এবং তাদের চারিপাশ দিয়ে ঘর, বিভিন্ন ঘর আর কি। তো এই ধরনের ঘরগুলো সাধারণত যেটা হয়ে থাকে সেটাকে বলা হয় সেমি পাক্কা টিন শেড ঘর হয়ে থাকে, পাকা বাড়ি, উপরে টিনের ছাদ, এই ধরনের হয়ে থাকে। আর মাঝখানে উঠোন। আমরা বাংলাদেশে এই ধরনের বাড়িঘরের সাথে খুব সুপরিচিত এবং খুব সুন্দর লাগে এখানে বাড়িগুলো। যাই হোক, হাসিমের কাহিনীতে চলে যাচ্ছি। হাসিমদের বাড়িটা ছিল এরকম। তো এই বাড়ির দুটো রুম তারা ভাড়া দিত এবং সেখান থেকে তাদের এক্সট্রা ইনকাম আসতো। যাই হোক, সেই রুম দুটো ভাড়া দেয় যাদের কাছে, তাদের নামটা তিনি সঙ্গত কারণে উল্লেখ করতে নিষেধ করেছেন। বলেছেন ধরেন রতন মিয়া নামে একজনের কাছে ভাড়া দেয়, এবং রতন মিয়া এবং তার স্ত্রী তাদের একটি রুম ভাড়া নেয় সেখানে। এবং রতন মিয়ার একটা দোকান ছিল সেই গ্রামেই, এবং সেই গ্রামে তিনি চা, পিঠা ইত্যাদি অনেক কিছু বিক্রি করতেন রাতের বেলা, মানে রাত পর্যন্ত বিক্রি করতেন, এবং অনেক কাস্টমার তার হতো। এবং ব্যাপারটা এই হাসিম সেই দোকানে যেত, সেও খুব এনজয় করতো জিনিসটা, সে কাকা ডাকতো তাকে, এবং খুব ভালো একটা সম্পর্ক, একটা তাদের মধ্যে একটা ভালো সখ্যতা গড়ে উঠেছিল, এবং খুব ভালোই সময় কাটছিল তাদের। তো একদিন রাতে হাসিমের বাসা থেকে হাসিমের মা বলে যে যাও তোমার কাকার বাসায় পিঠা দিয়ে আসো। তো হাসিম যেটা করে, প্লেটে পিঠা নিয়ে সে যায়। যখন যাচ্ছে সে, তখন রাত হয়ে গেছে, শীতের রাত, বাসার উঠানের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, কেউ নেই, পুরো নীরব একটা এনভায়রনমেন্ট সেখানে। এবং হাসিম খেয়াল করলো যে রতন কাকা, সে যে বলতো, তিনি তখনও বাসায় আসেননি। এবং তিনি বুঝতে পারছেন, কারণ তাদের বাসার সামনে, সেই রুমের সামনে যে ছোট বারান্দাটা, সেখানে কেউ নেই, দরজাটা হালকা খোলা, এবং ঘরের মধ্যে অন্ধকার। তো রতনের কাছে কেমন জানি একটু লাগলো যে কি ব্যাপার, এরকম কেন? সাধারণত আলো জ্বালানো থাকে, হয় কাকা বা কাকি থাকে। তো আমি তো কাকার দোকানে যেও আড্ডা দেই, চায়ের দোকানে যাই, কাকা আসে নাই। আচ্ছা যাক, আমি যাই। বাসার কাছে গিয়ে রতন আস্তে আস্তে নামে। তো তার কাছে কেমন যেন একটা ফিল হতে থাকে তখন থেকেই। তো সে যখন নাকি আস্তে আস্তে এগিয়ে যায়, তার কাছে ফিলিংসটা মানে অন্যরকম একটা ফিলিংস তার ভর করতে থাকে, একটু ভয়ের একটা ফিলিংস, মনে হচ্ছে কি যেন একটা আছে সেখানে। তো সে যখন ওই ঘরের কাছে চলে আসে, সে দেখে যে দরজাটা খোলা, অন্ধকার, ঘরের ভেতর থেকে কিছু দেখা যাচ্ছে না, ঘরটা অন্ধকার হয়ে আছে, কাকা কাকি কাউকেই দেখা যাচ্ছে না। তো সে আস্তে আস্তে উঠে উঠানের যে বারান্দায়, সে বারান্দায় পা দিয়ে, মানে ছোট্ট একটা বারান্দা থাকে বাসাগুলোর, মানে রুমগুলোর সামনে, সেখানে সে দাঁড়িয়ে কিছুক্ষণ আর একটু সামনে যায়। সে একবার ভাবে আমি গেটটা একটু চাপিয়ে জাস্ট প্লেটটা কাকিদের টেবিলে রেখে চলে যাই। তো সে যখন নাকি সেই দরজার কাছে গিয়েছে, দরজাটা হালকা খুললো, তখন সে একটা ও টাইপের একটা গোঙানি শব্দ শুনলো, এবং এই শব্দটা এতই ভয়ঙ্কর ছিল যে তার শরীর কেঁপে উঠে, প্লেটটা প্রায় পড়ে যায় তার হাত থেকে। তো সে একটা ছেড়ে দৌড় দেয় সেখান থেকে, দৌড় দিয়ে সে তার বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে বলে যে ওখানে যেতে পারবো না আম্মা, ওখানে কি জানে আছে। তো তার বাসার থেকে হাসিমের মা বাবা তারা বের হয়ে আসে, গানো মানুষ আসে, এসে তাদের বাসায় যায়, এবং রতন নিয়মের মধ্যে আসার পরে যেটা হয়, তারা ওই বাসার রুমের বাতি জ্বেলে দেখে এটা গোঙানির শব্দ। তারা ঢুকতে যেও দেখে একটা গোঙানির শব্দ হচ্ছে। তো গোঙানির শব্দ হচ্ছে। তো তারা বাতিটা জ্বালার পরে দেখে রুমের মধ্যে কেউ নাই। তো খাটের তল থেকে গোঙানির শব্দটা আসতেছে। তো তারা আস্তে করে উকি দিয়ে দেখে, মনে হলো 1 সেকেন্ডের জন্য দুটো চোখ জ্বলে উঠলো টক করে, এবং একটা ভয়ঙ্কর একটা মুখ তারা 1 সেকেন্ডে এই আলো আধারির মধ্যে খাটের নিচে দেখতে পায়। হাসিমেরও চোখে সেটা ভেসে আছে, এবং কেমন যেন একটা খাকারি মেরে ওঠে সামনে, এরকম। তো তারা সবাই ভয় পেয়ে যায়, দেখে যে
সেই যে কাকি হাসিমের যে সেই যে রতন সাহেবের স্ত্রী যিনি, তাকে মনে হচ্ছে শাড়ি দিয়ে হাত দুটো বেঁধে রাখা তার, এবং সে খুব ভয়ঙ্কর একটা চেহারা করে একটা খাকারি দিল। তো রতন সাহেব এই জিনিসটা দেখেছিল একসাথে, সে দৌড় দিয়ে বের হয়ে আসে। রতন মিয়া যিনি ছিলেন তিনি ভয় পেয়ে যান, তিনি লাফ দিয়ে বের হয়ে আসেন। তো সাথে সাথে অন্যরা একটু সরে গেল, তারা ধারস্থ হয় এবং আস্তে করে এবার দেখে যে তিনি অচেতন হয়ে পড়ে গেছেন, রতন মিয়ার স্ত্রী। তো তাকে খোলা হয়, খুলে আবার বিছানায় রাখা হয়, রতন মিয়াকে আনা হয়। তো রতন মিয়া জিজ্ঞেস করে কি ব্যাপার, সবাই জিজ্ঞেস করে যে কি ব্যাপার, ওনার কি হয়েছে, ওনাকে কে এভাবে বেঁধে রাখলো শাড়ি দিয়ে। তো রতন মিয়া মন খারাপ করে বসে থাকে, কিছুক্ষণ পরে বলে যে আসলে আমি তো আপনাদেরকে বলি নাই, আমার স্ত্রী আমার মানে বিয়ের আগে তার আসলে সে পজেসড ছিল, সে সন্ধ্যার সময় খেলতে যেত, মানে উঠানের ওখানে খেলতো, তাদের যে বাসা ছিল সেখানে খেলতো, এবং অনেক সময় সে ওই বাইরে যে খেলতো, যখন ফেরত আসতো, তো একদিন আসার সময় রাস্তায় তাকে জিনে ধরে এবং সেই জিন তার সাথে আছে। তো যাই হোক, তো তাকে যেটা করা হয়, তারপর তাকে বলা হয় যে আপনি একজন হুজুর নিয়ে আসেন, তাকে ঝাড়ান এবং ঝাড়ফুঁক করেন, দোয়া করেন, সবকিছু করেন, ঠিক হয়ে যাবে। তো যেটা হয়, রতন মিয়ার স্ত্রী যখন হুঁশ ফেরে তখন তার এগুলো কিছু মনে নেই। তো রতন মিয়া তাদের বাসারই একজন, ওই বাসার একজন তাদেরকে ঝেড়ে টেড়ে দিয়ে তারা চলে যান। তো রতন মিয়া এরপরে কয়েকদিন আর কোনো কিছু সাফার করেন নাই, সে মানে নর্মাল হয়ে গেছে, সে আর এটা নিয়ে আসলে মাথা ঘামাচ্ছে না, সে দোয়া কিছু পড়ার মধ্যেও গেল না, সে কোনো ঝাড়ফুঁকের মধ্যে দিয়েও গেল না, সে নর্মালি চলতে থাকলো এরকম। তো একদিন এরকম হয় যে রাতের বেলা সেই যে হাসিমের দাদি, তার সে বাথরুমে যাবে, তার বাথরুমে যাওয়ার দরকার। তো তিনি বাথরুমে যাওয়ার জন্য বেরোবেন এরকম সময়। তো ওই দিন যেটা হয়েছিল, সেই যে রতন মিয়ার স্ত্রী রতন মিয়াকে বলেছে যে তার বাথরুমে যাওয়া দরকার, এবং তাদের বাথরুমটা ছিল একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের পাশে অনেক বাঁশঝাড়, তার পাশে বাথরুম। তো রতন মিয়ার স্ত্রী রতন মিয়াকে বলেছিল সে বাথরুমে যাবে। তো রতন মিয়া, এটা পরে শোনা আর কি, তো রতন মিয়া নাকি ঘুমের ঘোরে তাকে বলছে যে আমি যেতে পারবো না, তুমি যাও। তো রতন মিয়ার স্ত্রী সে নিজেই রেস্টরুমে যায়। তো যেটা হয়, হাসিমের যে দাদু, তিনি যখন ওঠেন, তিনি রেস্টরুমে যাবেন, তিনি উঠে বেরোন বাসার থেকে, রুমের থেকে বের হয়ে তিনি আস্তে আস্তে যখন ইসের কাছে যান, বাথরুমের কাছাকাছি যান, তিনি হঠাৎ করে দেখেন সে বাঁশঝাড়ের কাছে একটা মহিলা, সে দুই হাতে দুই পাশের বাঁশ ধরছে, দুই পায়ে দুইটা বাঁশ ধরছে, মানে বাঁশ দিক পেঁচাইছে, লাইক নিজে অনেকটা মাকড়সা যেরকম থাকে সেইভাবে বাঁশের মধ্যে আটকায় আছে, এবং তাকে দেখে কেমন করে একটা হাসি দিচ্ছে, মানে কণ্ঠটা কেমন মানে ভারী টাইপের একটা হাসি। এবং তিনি হঠাৎ করে খেয়াল করলেন হালকা আলো আধারিতে তার চেহারাটা বেশ বিকৃত টাইপের, ঘাটটাকে এরকম বাঁকায় রাখছে, এবং মনে হচ্ছে চোখগুলো জ্বলতেছে, এবং চার হাত পা বাঁশের মধ্যে আটকায় আছে, এবং ভয়ঙ্কর রকমের সে একটা খাকারি দিয়ে উঠলো। এবং এই চেহারা এবং এই খাকারি দেখে এবং সেই উদ্ভট ভাবে বাঁশের সাথে আটকে থাকা দেখে তিনি ভয় বিকট চিৎকার করে ওঠেন, এবং তার চিৎকার শুনে বাসার থেকে মানুষজন চলে আসে। কয়েকজন এসে দেখে যে ওই মহিলা, সেই রতন মিয়ার স্ত্রী সেখানে আছে, এবং ভয়ঙ্কর রকমের তার চেহারা হয়েছে। তিনি একটা বাঁশের সাথে এক হাত এক পা দিয়ে আটকে আছেন, আরেকটা বাঁশের সাথে আর এক হাত এক পা দিয়ে আটকে আছেন, ঝুলে আছেন দুই বাঁশের মাঝখানে, এবং বিকৃত চেহারা করে তিনি ঘাড় বাঁকিয়ে বেশ ভয়ঙ্কর শব্দ করছেন। এখন এর মধ্যে তখন তারা তাদের পার্শ্ববর্তী একটা বাসার থেকে একজন আলেম ছিলেন, তাকে নিয়ে আসেন। তারা বুঝতে পারে যে চিনে ধরা। তো তিনি জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তুই কে? তো সে বলছে আমি অমুক, তার একটা নাম বলে আমি এখান থেকে যাব না, ওরে আমি অনেক আগে ধরছি, ওরে আমি অনেক ভালোবাসি, ওকে আমি নিয়ে যাব,
এই লোক যে রতন সে তারে বিয়ে করছে এবং আমি অনেকবার বলছি যে ছেড়ে দিতে চায় না। তো যাই হোক, তো সেই আলেম বলে যে ওনাকে আগে নামাও এখান থেকে। সেখান থেকে বকাতে তিনি এখান থেকে দোয়া পড়তেছেন, নামানোর কথা বলে। তো যখন তাকে নামানোর চেষ্টা করে, সে নাকি একটা চিকন বাঁশের কঞ্চি কামড় দিয়ে ধরে। এত জোরে কামড় দিচ্ছে যে কট করে উঠছে, সে বাঁশ থেকে তাকে নামানোই যাচ্ছে না। যেই ধরতে আসতেছে প্রচন্ড শক্তি তার, সে এক হাত দিয়ে থাবা দিয়ে সরাই দিচ্ছে। তো একজন এই হাসিমের বাবা চালাকি করে কঞ্চিটার এক পাশ কেটে দেয়, কেটে দিলে তখন তাকে নামিয়ে আনতে সক্ষম হয়। তারা বাঁশ কেটে কোনোভাবে নামায় আনে, প্রচন্ড শক্তি, তাকে ধরে রাখা যাচ্ছে না এরকম অবস্থা। তখন আলেম সাহেব তাকে ছাড়া শুরু করেন, বলে তাকে বিভিন্ন রকমের যেটা নাকি আমাদের রুকাইয়ার মধ্যে যে সিস্টেম গুলো আছে, সে রুকাইয়ার সিস্টেম গুলো তিনি ফলো করেন। তিনি বলেন যে তুমি তো এখানে থাকতে পারবো না, তোমাকে যেতেই হবে। তো যাই হোক, তিনি বাধ্য করেন একসময় তাকে যাওয়ার কথা বলতে। তো সে বলে যে আমি তাকে যেখান থেকে ধরছিলাম সে একটা পুকুর ছিল, সে পুকুর এই ওইখানে একটা বাঁশঝাড়ের মতো ছিল, সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুরের পাড়ে আমাকে নিয়ে যেতে হবে এবং নিয়ে যেয়ে আমাকে কতগুলো কলা দিতে হবে, 4টা মোরগ দিতে হবে, আরো কিছু তার ডিমান্ড থাকে, সেগুলো দিতে হবে। আমি তারপরে চলে যাব, এছাড়া আমি যাব না। তো তার কথা অনুযায়ী তারপরে হুজুর বলে ঠিক আছে, তার কাছ থেকে সে প্রমিস নেয় যে তাকে ছাড়বে। তো এরকম কথা শোনার পরে তাকে নিয়ে যাওয়া হয় সেই মহিলাকে সেইখানে, সেই যে পুকুর পাড়ে সেই জায়গাটা যেখান থেকে তাকে পজেস করছিল। বেশ ভয়ঙ্কর নাকি, সেখানে গাছপালা আছে, জঙ্গলের মতো, পাশে একটা পুকুর। সেখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তাকে যখন নাকি ছাড়াবে, মহিলার মধ্যে খ্যাক 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 করে হাসতেছে। সে বলে ভয়ঙ্কর রকম হাসি, মানে হাসিম যেটা বলছে যে এই ধরনের জিনিস সে এক্সপিরিয়েন্স করেনি। কারণ তো তাদের ভয় ছিল যে কয়েকজন ছিলেন, আলেম সহ 2-1 যারা ছিলেন, রতন মিয়া নাকি ভয়ে বারবার মূর্ছা যাচ্ছিল তার অবস্থা, স্ত্রীর অবস্থা দেখে। তো তারা যে কজন ছিল তাদের ভয় ছিল যে এই জিন তাকে নিয়ে ওই পানিতে না পড়ে যায়, পানিতে নিয়ে ডুবিয়ে না মারে। তো তারা খুব সাবধানে ছিল যে এই মহিলাকে ধরে রাখছে, বেঁধে রাখছে। তো তারা বলে যে সেই জিন নাকি বলে আমাকে ছেড়ে দেয়, আমি চলে যাব, আমাকে এভাবে ধরে রাখিস না, ধরে রাখলে বিপদ হবে। তো আলেম বলে আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও ওকে। তো ছেড়ে দেওয়ার পর সে বসে আছে, মাথা নিচু করে চুলগুলো ফেলে এবং খ্যাক খ্যাক করে হাসতেছে। তো তার জন্য যেই সব জিনিস আনা হয়েছিল জিনকে দেওয়ার জন্য, সেগুলো নাকি এনে রাখা হয় এক জায়গায়। এবং তখন নাকি ওই আলেম সাহেব বলে যে তুই যে যাবি তার প্রমাণ কি? তো বলে যে আমি এই গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব। তো তারা সব অপেক্ষা করে। তো ইমাম সাহেব, তিনি যে আলেম ছিলেন, তিনি দোয়া পড়তে থাকেন। তিনি এক সময় ওই জিনিসগুলো রাখার পর তিনি দোয়া পড়তে থাকেন। তো একটা সময় তারা দেখে যে কারো সবার অজান্তেই বা অগোচরে কিভাবে যেন যে এই জিনিসগুলো রাখা হয়েছিল, কলা মোরগ কিছুই আমি জায়গায় নাই, সেগুলো গায়েব হয়ে গেছে। তো তারা ভয় পাচ্ছিল যে এই মহিলাকে নিয়ে পানিতে না ফেলে, রতনের মানে যে রতন মিয়ার যে স্ত্রীকে পানিতে না ফেলে। তো সেটা সবাই ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখলো যে মহিলা নেতিয়ে পড়ে গেল ফ্লোরে। আর তখন টাস করে একটা প্রচন্ড জোরে শব্দ হলো, গাছের একটা ডাল ভাঙা, এবং সব শুনশান। তো আলেম সাহেব তখন আলেম যিনি ছিলেন তখন বললেন যে উনি নিয়ে আসতে বললেন, ওই মহিলাকে নিয়ে আসলো। দেখলো যে তার অচেতন, তিনি তাকে বাসায় নিয়ে গেল, দোয়া পড়ে পানি দিয়ে ফু করলো এবং দেখলো যে ওই যে জিনিসগুলো রাখা হয়েছিল সেগুলো আর নাই। তো তারপরে তিনি দোয়া টোয়া পড়ে দেন, বলেন দোয়া কালাম পড়ে দেন সেখানে, বলেন যে আমি দোয়া কালাম পড়ে দিয়ে গেলাম এবং আশা করি এরকম আর কিছু হবে না। তো এরকম তিনি বলার পরে রতন মিয়া স্ত্রীকে নিয়ে আসে বাসায়, এবং এরপর নাকি আর কিছু হয়নি তাদের, ওই মহিলা নাকি আর পরবর্তীতে আর কখনোই পজেসড হননি। তবে ইমাম সাহেব না করেছিলেন যে তাকে যেন সন্ধ্যার পর এরকম চলাফেরা না করেন, তিনি এমন ভাবে কোথাও না যান যে এখান থেকে এই ধরনের আশঙ্কা আছে। তার কাছে যে জিনটা ছিল খুব খারাপ টাইপের একটা জিন ছিল, সে যদিও কথা রেখেছে, কিন্তু আবার যদি আসে তাহলে সমস্যা হবে, তো তার থেকে সাবধানে থাকতে। আর সেই রতন মিয়াকে বলেছিল আপনাকে সাহসী হতে হবে, আপনার স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনার উপরে, আপনি প্রার্থনা করবেন, আপনি দোয়া করবেন, আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন দোয়া করবেন এবং তাকে আপনি তার সাথে থাকবেন, আপনি তার অভিভাবক, আপনার এখানে অনেক বড় রোল আছে। যাই হোক,
এই ছিল সেই হাসিমের কাহিনী। আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমার মতো করে। একটা ব্যাপার এখানে বেশ আজব লাগে, অনেকেই বলবেন যে এই যে গাছের ডাল ভেঙে ফেলা, মানে জিনিসপত্র নিয়ে যাওয়া চিন্তা, এগুলো স্বাভাবিক, আমরা প্রায় শুনি, আমি নিজেও প্রায় শুনি, কিন্তু আসলে এটাই তো কাহিনীর অংশ। মানে আমি তো আসলে এই জিনিসটাকে এড়িয়ে যেতে পারি না। এই ধরনের কাহিনী আমি অনেক শুনেছি, এমনকি ঢাকা শহরে শিক্ষিত, অনেক বছরের শিক্ষিত মানুষ যারা ঢাকার গড়পত্তনের সময় থেকে ছিলেন, যারা এরকম পরিবারের, যারা অনেক বিশ্বাসী মানুষ, যারা অনেক ধর্মীয় চর্চা করেন বাসায়, এরকম পরিবারের কাছেও শুনেছি তাদের পরিবারের একজন সন্তান এরকম জিনের তারা আক্রান্ত হয়েছিলেন এবং তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার নখ বড় রেখে ফেলেছিলেন, তাকে বন্দি করে রাখা হতো। তো তাকে যখন নাকি ছাড়িয়ে দেওয়া হয়, তখন নাকি 1 কেজি লাড্ডু দিতে হয়েছিল এই ধরনের। তো এই ধরনের কাহিনী আমি শুনেছি, এবং সেখানে নাকি একটা লাড্ডু বেশি ছিল, সেই একটা লাড্ডু নাকি ফেরত রেখে গিয়েছিল সেখানে সেই জিন, মানে তাকে যে পজেস করেছিল, যারা আই ডোন্ট নো তারা করেছিল, বা সেই পরিবারের কাহিনী। এবং সেই মানুষগুলোর আসলে মিথ্যা বানিয়ে বলার কোনো প্রয়োজন আমি দেখি না। যিনি এই কাহিনীটি শেয়ার করেছিলেন, এই যে যেটা বললাম অভিজাত এলাকার একজন ব্যক্তি, তারা খুব পশ একটা ফ্যামিলি, এবং তাদের বানিয়ে বলার কোনো কারণ আমি দেখছি না, এবং নিজের সম্পর্কে কেউ বানিয়ে কিছু বলে না যে আমি এরকম হয়ে গিয়েছিলাম, আমার নখ এত বড় হয়ে গিয়েছিল, আমার চুল দাড়ি কাটতাম না। যাই হোক, এনিওয়েজ, তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটে, এবং এই ব্যাপারগুলো ঘটে, খুবই মিস্টেরিয়াস একটা ব্যাপার। আমি এটার ব্যাখ্যাটা আসলে আমি জানি না কেন এইভাবে হয় যে এই জিনিসগুলো নিয়ে যায় তারা, গাছের ডাল ভেঙে দিয়ে যায়, এই ধরনের কাহিনী কিন্তু আমি অনেক শুনেছি, অনেকের সাথে ঘটেছে। এবং যখন মাস একটা ক্রাউড এই কাহিনী এইভাবে বলেছে আমাকে, এখানে আমি আসলে কোনো রকম সংশয় দেখানোর ব্যাপার দেখছি না। আমি নিজের চোখে দেখিনি এই ধরনের কোনো জিনিস দেওয়ার ব্যাপারে বা ডাল ভেঙে দেওয়ার ব্যাপারে, বাট আমি মাস ক্রাউডের কাছে শুনেছি, অনেক মানুষের কাছে শুনেছি। মাস ক্রাউড বলতে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় শেয়ার করেছে, এবং তাদের জীবনের এক্সপিরিয়েন্স, তাদের আত্মীয় স্বজনের এক্সপিরিয়েন্স। সো জিনিসটা হয়তো হয় এরকম, কেন হয় তা আমি জানি না, ব্যাখ্যা আমার কাছে নেই। তবে এরকম হওয়ার কাহিনী আমি শুনেছি। আমি এরকম শুনেছি যে একটা সময়, বা যে কোনো একটা মাহফিলের কথা বলছি, মানে ধর্মীয় মাহফিল, সেইখানের একটা ব্যাখ্যা আমি শুনেছি, সেখানে একটা কাহিনী শুনেছি একদম মানে খুব ক্লোজ সোর্স থেকে, যে সেখানে মিষ্টি রাখা ছিল, এবং সেই মিষ্টির যেই বোলের মধ্যে মিষ্টির প্যাকেটগুলো রাখা ছিল, সেই বোলের থেকে নাকি একজন দেখেছে নিজের চোখে আস্তে করে অটোমেটিক্যালি ঢাকনা সরে গেল, এবং সেখান থেকে মিষ্টির প্যাকেট উঠে যাচ্ছিল উপরে। তো তিনি থাবা দিয়ে ধরেছেন, এবং থাবা দিয়ে ধরার পর আবার এটা পড়ে গেছে জায়গা মতো। তো এটা খুবই আশ্চর্য না, এবং যিনি বলেছেন তিনি কিন্তু মোটেই মিথ্যা কথা বলার মতো মানুষ না একজন। করবো আমরা সরাসরি চলে যাব আফনান ভাইয়ের কাছে, এবং আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনবো। ঘটনাটি যেখানে ঘটেছে এটি খুলনার বয়রা নামক স্থানে। ওই বয়রা বাজারের কাছে মল্লিক বাড়ি নামক একটি বাড়ি রয়েছে। এটা অনেক আগের একটা জমিদার বাড়ি। জমিদার বাড়ি হলেও এটা যে পরিত্যক্ত বিষয়টা এমন নয়, এখানে মানুষ থাকে। আর ওই বাড়ির আশেপাশে বাগান রয়েছে, মানে ওই বাড়ির নিজেদেরই ওদের বাগান রয়েছে। ওই বাগানে কিন্তু অনেক ভয়ানক ঘটনা ঘটেছে, বা অনেকে অনেক কিছু দেখেছে, এই রিলেটেড মানে বেশ কিছু কথা লোক মুখে প্রচলিত রয়েছে। আর এখন যে ঘটনাটি মূলত ওই মল্লিক বাড়ির সম্পর্কে আমি শেয়ার করব, সেটি হচ্ছে ওই মল্লিক বাড়ির 4 ভাই। একজনের নাম হলো মহসিন, দ্বিতীয় ভাইয়ের নাম, মানে বড় দিক থেকে বলতেছি, সবার বড় ভাই মহসিন, তারপরে হচ্ছে মাসুম ভাই, তারপরে মামুন ভাই, তারপরে মোহাম্মদ আলী ভাই। আর ঘটনাটি যখন শুরু হয়েছে এই সময়কাল হচ্ছে 1996 কি 97 সাল, এমন একটি সময়ের দিকে। তো মোটামুটি সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। আর
96-97 সালের দিকে মহসিন ভাইয়ের বয়স ছিল 27 কি 28 বছর, এমন একটি টাইম, মানে বয়স রেঞ্জের মধ্যে তার মানে এজটা ছিল আর কি। তো এক রাতে কি হয়, মহসিন ভাই উনি তখন রাত্রেবেলা ভালো ঘুম আসছিল না ওনার, বা একটু আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, এমন একটা সময়, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে। তো হঠাৎ করে ওনার মনে হলো ওনাদের বাড়ির ছাদের উপরে বুলডোজার চলছে। আর বুলডোজার চললে যে কেমন হয়, কেমন ভয়ানক শব্দ হয়, তা তো আমরা মানে লিসেনার্স জানি, যে ভয়ানক শব্দ করে এটি চলাফেরা করে। আর রাস্তার উপর দিয়ে যখন চলে তখন রাস্তার আশেপাশে ওই বুলডোজারের চলার কারণে কিন্তু কিছুটা ভূকম্পন অনুভূত হয়। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার বাড়ির ছাদের উপর দিয়ে এই বুলডোজার চলছে। কিছু সময় চলে, তো উনি চিন্তা করে কি ব্যাপার, এরকম শব্দ কেন হয়, ছাদের উপরে বুলডোজার, এত পুরাতন বাড়ি, ছাদের উপরে বুলডোজার চলবে, এটা কি সম্ভব নাকি, ইম্পসিবল। তো এরপরে গিয়ে হঠাৎ করে মোটামুটি 5-7 মিনিট চলে, এরকম শব্দ হয়। এরপরে হঠাৎ করে ওই বুলডোজার চলার শব্দটা থেমে যায়। থামার কয়েক মিনিট পরে ওনার কাছে মনে হয় ওনার রুমের মধ্যে ধপাস করে একটা শব্দ হলো। মনে হলো কোন একটি বস্তা, যদি সেটা কোনো চালের বস্তা হয় বা আটা বা সিমেন্টের বস্তা হয়, সেটা যদি 6-7 হাত উপর থেকে যদি ফেলে দেওয়া হয়, মানে ফ্লোরের উপর ফেলে দেওয়ার পরে যখন একটা ধপাস করে শব্দ হয়, ঠিক অমন একটি শব্দ রুমের মধ্যে হলো। তো উনি ধর্মর করে উঠে বসেন, কি ব্যাপার, কি হলো, শব্দ কিসের। ঘরের মধ্যে কিন্তু ডিম লাইট জ্বলছিল, ডিম লাইটের আলোতে তিনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে মনে হলো ঘরের মধ্যে শব্দ হলো। এবং শব্দ হওয়ার সাথে সাথে উনি দেখতে পান যে ঘরের মধ্যে কিছু একটা ছায়া মূর্তি পায়চারি করছে, একবার এ মাথা থেকে ও মাথা যায়, আবার ও মাথা থেকে এ মাথা আসে। এবং ডিম লাইটের আলোতে উনি যতটুকু বুঝতে পারছিলেন সেটি হচ্ছে এটি একটি নারী ছায়া মূর্তি। এবং ওই ছায়া মূর্তিটির মাথার চুল প্রায় কোমর থেকেও নিচে নেমে গেছে, এবং পেছনে মানে মাথার, সাধারণত মেয়েদের চুল তো আমরা দেখি যে পেছন দিকে আঁচড়ানো থাকে, তার পেছন দিকে চুল আঁচড়ানো ছিল, কিন্তু তার বেশ কিছু চুল তার চেহারার সামনেও ছিল, মানে চেহারাও ঢাকা চুল দিয়ে। সে হাঁটাহাঁটি করছে, খুব ভদ্রভাবে হাঁটাহাঁটি করছে, এরকম ঢুলু ঢুলু হয়ে হাঁটাহাঁটি এরকম না, মনে হচ্ছে সে খুব চিন্তা করছে, এ মাথার থেকে ও মাথা যাচ্ছে। তো উনি কিন্তু বিষয়টা অবজার্ভ করছে, কিন্তু ওনার আসলে মুখে শব্দ করার মতো ওইরকম শক্তি শরীরে তখন উনি পাচ্ছিলেন না, বা উনি চিৎকার করার চেষ্টা করলেও উনি সেটি করতে সক্ষম হচ্ছিলেন না। তো উনি শুধু তাকিয়ে দেখছিলেন যে কি হয় কি হয়, পরে কি ঘটে। তো এরকম যখন উনি দেখছিলেন প্রায় 10 থেকে 15 মিনিট এরকম দেখছেন যে পায়চারি করছে ওই ছায়া মূর্তিটি। এবং পায়চারি করতে করতে মানে বিদ্যুতের গতিতে সা করে ওই ছায়ামূর্তি তার মাথার সামনে চলে আসে, মানে উনি তো শুয়েছিলেন, মাথার সামনে চলে আসে, এবং তার মাথা এবং ওই ছায়ামূর্তিটির মাথার মধ্যে সর্বোচ্চ আধা হাত দূরত্ব ছিল। উনি ডিম লাইটের আলোতে শুধু তার মাথার চুল দেখতে পাচ্ছিলেন, কিন্তু তার চেহারাটা বুঝতে পারছিলেন না। তো উনি তো একদম মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কি হচ্ছে, আমি এখন কি করবো, আমি তো শব্দ করতে পারছি না।
এবং উনি ভাবছিলেন এটা হয়তো বা দুঃস্বপ্ন হবে। মানুষ অনেক সময় স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর জিনিস দেখে, তখন আমরা ওই যখন সেটা দেখতে থাকি তখন আমাদেরও কিন্তু মনে হয় এটা মনে হয় দুঃস্বপ্ন, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাক এবং ঘুম ভাঙার পরে এই দুঃস্বপ্ন থেকে বের হয়ে আসি। তো উনি চিন্তা করছিলেন উনি হয়তো বা দুঃস্বপ্ন দেখছিলেন, এবং এই কারণে ওনার মনে হচ্ছিল যে এই দুঃস্বপ্ন থেকে বের হয়ে আসি, আমি ঘুমিয়ে আছি, আমার ঘুমটা ভেঙে যাক। কিন্তু উনি বুঝতে পারেন একটা সময় যে না, আসলে উনি দুঃস্বপ্ন দেখছেন না, উনি জাগ্রত অবস্থাতেই রয়েছেন এবং ওনার আর ঘুম থেকে জেগে ওঠার মতো কোনো অবস্থা নেই, কারণ উনি জাগ্রত অবস্থাতেই। এবং উনি মোটেও চিৎকার করতে পারছিলেন না বা কোনো শব্দই উনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলেন না। উনি ওনার মতো করে দোয়া দুরূদ পড়তে থাকেন। তো ওভাবে এক দৃষ্টিতে ওই ছায়ামূর্তিটি বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে, এরপর আবার ওখান থেকে সরে যায়, ঠিক যেভাবে দ্রুত গতিতে এসেছিল ঠিক দ্রুত গতিতে আবার পেছন দিকে সরে যায়, আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, এরপর হঠাৎ করে সেটি অদৃশ্য হয়ে যায়। উনি পরদিন সকালবেলা পরিবারের সদস্যদেরকে এই ঘটনাটি খুলে বলেন। তো প্রথম দিকে পরিবারের সদস্যরা তারা তাকে বলেছিল এটি দুঃস্বপ্ন হবে, এটা রাতের বেলা ওই বোবায় ধরে না, বোবায় ধরলে আমরা নড়াচড়া করতে পারি না, কোনো শব্দ করতে পারি না, বিষয়টি এমন হলেও হতে পারে। তারা বিষয়টি আসলে ওই বোবায় ধরা মনে করেই প্রথম দিন তাকে সান্ত্বনা দেন, মহসিন ভাইকে সান্ত্বনা দেন। তার পরিবারের সদস্য, তার মা বাবা, অন্য ভাইয়েরা ছিল। তো এভাবে তাকে ওই সময়ের মতো বুঝ দেয়া হয়। পরদিন সকালবেলা, পরদিন রাতে, মানে ওই রাতের বেলা আর কি, ওই রাতের বেলা রাত আনুমানিক 1টা কি 1:30টার দিকে আবারও বুলডোজার চলার শব্দ। এটি কিন্তু মহসিন ভাই শুনতে পাচ্ছে, অন্য কেউ শুনতে পাচ্ছে না। তো বুলডোজার চলার শব্দ, উনি চিন্তা করলেন কি ব্যাপার আজকে এরকম শব্দ। বুলডোজার চলার শব্দ হলো 5 থেকে 7 মিনিট। এবারও কিন্তু উনি নড়াচড়া করতে পারছেন না, প্রিয় লিসেনার্স। কিন্তু এবার কিন্তু উনি ভালো করে মানে নিজেকে যাচ করার চেষ্টা করলেন যে আমি এখন কি সত্যি ঘুমিয়ে আছি না জাগ্রত অবস্থায় আছি। তো উনি খুব ভালো করে ফিল করেন যে না, তিনি জাগ্রত অবস্থাতেই আছেন। এইভাবে 5-7 মিনিট বুলডোজার চলার শব্দ হলো ছাদের উপরে। ঠিক একই রকম ভাবে ধরাম করে এক শব্দ হলো রুমের মধ্যে, মনে হলো কিছু একটা উপর থেকে ঠাস করে এসে পড়েছে, এবং এটা পড়ার পর পরই সেই একই রকম ঘটনা। ওই ছায়ামূর্তিটি একবার এক পাশে যায় পায়চারি করতে করতে, আর একবার অন্য পাশে যায়, রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। এবং কিছু সময় হাঁটাহাঁটি করার পর আবার সেই বিদ্যুৎ গতিতে সা করে এসে ওনার মুখের সামনাসামনি সে অবস্থান গ্রহণ করে। এবারও কিন্তু মহসিন ভাই কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলেন না। উনি চিৎকার করে কোনো শব্দ করবেন সেটাও পারছিলেন না। তো এইভাবে কিছু সময় তাকায় থাকার পর আবার ওই ছায়ামূর্তিটি একই রকম ভাবে দ্রুত গতিতে পেছন দিকে সরে যায়, কিছু সময় হাঁটাহাঁটি করে আবার চলে যায়। পরদিন উনি কিন্তু ওনার পরিবারের সদস্যদেরকে এই ঘটনা খুলে বলেন যে এই ঘটনা। তখন পরিবারের সদস্যরা একটু চিন্তিত হয়ে পড়েন যে ঘটনা কি, একই ধরনের ঘটনা গতকালকেও ঘটলো, আজকেও ঘটলো। তখন ওনাকে হুজুর দেখানো হয়, ঝাড়ফুঁক করানো হয়। তো ধারণা করা হয়েছিল যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু প্রিয় লিসেনার্স, এটি কিন্তু ঠিক হচ্ছিল না। প্রত্যেকটা দিন একই ঘটনা ঘটে চলছিল, ঠিক একই পদ্ধতিতে। মনে হচ্ছিল একটি রেকর্ডেড কোনো একটা ঘটনা
এটি যদি আমরা ভিডিওতে কোনো একটা মুভি দেখতে থাকি, সেই মুভি যদি আমরা বারবার দেখতে থাকি, তো আমরা দেখতে পাবো যে ওই আগের বার ওই একই মিনিট একই সেকেন্ডে যে দৃশ্যটা দেখা যাচ্ছিল, পরবর্তী সময়ে আবার দেখার সময় একই মিনিট একই সেকেন্ডের বেলায় ওই একই দৃশ্য দেখা যাচ্ছে। আর মহসিন ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটে চলছিল এটি ঠিক একই রকম ঘটনা, যে প্রতিনিয়ত ওনার সঙ্গে এই বিষয়টি ঘটে চলছিল। এভাবে মাসের পর মাস চলে যাচ্ছে। অনেক ডাক্তার কবিরাজ, ডাক্তার তো না কবিরাজ আর কি, এবং হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাড়ি বন্ধ দেওয়া হচ্ছে, কোনো কাজই হচ্ছে না। এটি ঘটেই চলছে। তো এক ভালো হুজুর তিনি মহসিন ভাইয়ের মা বাবাকে পরামর্শ দেন যে তার তো বয়স 27-28 বছর হয়ে গেছে, তো আপনি একটা কাজ করেন, তাকে বিয়ে দিয়ে দেন। বিয়ে দিলে এই ধরনের সমস্যা অনেক ক্ষেত্রেই কমে যায়। তবে নিশ্চিতভাবে বলা যাবে না এটি হবে কি হবে না, তবে এটি কমে যায়। তখন তার মা বাবা দ্রুততার সাথে ভালো একটি সম্ভ্রান্ত মুসলিম ঘরে একটি মেয়ের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। প্রিয় লিসেনার্স, অদ্ভুত ব্যাপার হচ্ছে সত্যি সেই হুজুরের কথা ফলে যায়। ওনার ওই বিয়ের রাত থেকে নিয়ে অদ্যাবধি অন্য এই টাইপের ঘটনা ওনার সাথে কখনোই ঘটেনি। কিন্তু প্রিয় লিসেনার্স, আপনারা কি মনে করছেন ঘটনা এখানে শেষ? না, ঘটনা এখানে শেষ না। ঘটনা কেবল শুরু হচ্ছে। ওনার সঙ্গে না ঘটলেও ওই রাত থেকেই ওনার যে ইমিডিয়েট ছোট ভাই মাসুম ভাই, তার সাথে এই সেম ঘটনা ঘটা শুরু করে। একদম হুবহু একই রকমের ঘটনা। প্রতি রাত্রে একই ঘটনা ঘটছে, কিন্তু ওই বুলডোজার চলার শব্দ, ধরাম করে যে শব্দ, এই শব্দ কিন্তু ওনার পরিবারের অন্য কোনো সদস্যরা শোনে না। শুধু যার রুমে ওই ছায়া মূর্তিটি আসে সেই শুনতে পায়। এবার তো শুরু হলো মাসুম ভাইয়ের সাথে। কাকেও হুজুর দেখে ট্রিটমেন্ট করানো হলো, ঝাড়ফুঁক করানো হলো, কিছু থেকেই কিছু হয় না। এইভাবে তার সাথে মাসের পর মাস ধরে চলতে থাকে। পরবর্তীতে মহসিন ভাইকে যে পদ্ধতিতে সুস্থ করা হয়েছিল আল্লাহর অশেষ রহমতে, পরিবারের সদস্যরা ওই হুজুরের পরামর্শেই একই রকমের সিদ্ধান্ত দেন যে মাসুম ভাইকেও বিয়ে করানো হবে। কারণ মহসিন ভাইয়ের সাথে মাসুম ভাইয়ের বয়সের পার্থক্য ছিল 2 থেকে 3 বছর। তো উনিও বিবাহ উপযোগী হয়ে গিয়েছিলেন। তো পরিবারের সদস্যদের মতামত নিয়ে এবং অন্যান্য যারা ময় মুরব্বী আছে তাদের সাথে কথা বলে উনি নিজেও পাত্রী দেখা শুরু করেন, পরিবারের সদস্যরাও দেখতে থাকেন, এবং মোটামুটি পরিবারের সকল সদস্যদের সম্মতিতে তার বিয়ে হয়ে যায়। এবং বিয়ে হওয়ার পর সত্যি ওই ঠিক মহসিন ভাইকে যেভাবে ওই ছায়ামূর্তিটি ছেড়ে চলে গিয়েছিল, বিয়ের রাত থেকে মাসুম ভাই আর এই ঘটনা সে দেখে না, তার সাথে হয় না। তো ভালো কথা, তার সাথে হয় না। তার ঠিক ইমিডিয়েট ছোট ভাই ছিল মামুন ভাই। ওই রাত থেকে মামুন ভাইয়ের সাথে সেম ঘটনা ঘটা শুরু করে। কিন্তু ওনারা যদি কখনো কোথাও বেড়াতে যান বা ওনাদের সাথে অন্য কোনো মানুষ থাকে, তাহলে এই ঘটনা আর ঘটে না। এখন সমস্যা হলো যে মামুন ভাই তো আছেন, তার সাথে তার ছোট ভাই ছিল মোহাম্মদ আলী। তো মামুন ভাইয়ের সাথে যখন এই ঘটনা ঘটা শুরু করেছে, তখন ওই মোহাম্মদ আলী ভাই যিনি, তো উনি আবার ছোট মানুষ ছিলেন, তার বয়স 15-16 বছর ছিল। তো ওনারা মাঝে মাঝে একসাথে ঘুমাতেন, তখন হতো না, এই সমস্যা হতো না। কিন্তু যখনই ওনারা কোনো কারণে আলাদা রুমে ঘুমাতেন, তখন এই সমস্যা দেখা দিত। এইভাবে মামুন ভাইয়ের সাথেও কন্টিনিউ চলছিল। তো মামুন ভাইয়ের বয়স মাসুম ভাই থেকে
একই রকম ভাবে 2-3 বছরের ছোট ছিল। তো ওনার বয়স 20 কি 21 বছর বয়স এরকম ছিল। তো মামুন ভাই ওইভাবে বিবাহ উপযোগী না হলেও এই সমস্যা থেকে তাকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য পরিবারের সদস্যরা তাকেও বিয়ে দিয়ে দেন, এবং বিয়ে দেওয়ার পর তার সাথেও সেম একই ঘটনা যে আগের 2 ভাইয়ের সাথে ঘটেছে, যে বিয়ের রাত থেকে আর কোনো সমস্যা নাই, তার সাথেও একই ঘটনা ঘটে, যে আর তার সাথে কোনো সমস্যা নেই। এখন বাকি থাকলো কে? ছোট ভাই মোহাম্মদ আলী। এর আগের 3 ভাই, মানে মোহাম্মদ আলীর আগের 3 ভাই, মহসিন ভাই, মাসুম ভাই এবং মামুন ভাই, ইনারা কিন্তু এই বিষয়টাকে খুব ভয় পেতেন। আর মোহাম্মদ আলী ভাই উনি ছিলেন বয়সে মানে ছোট, আর তার ছিল বেজায় সাহস। তো আগের যে 3 ভাই তাদের কাছ থেকে এই বিষয়গুলো শুনতে শুনতে তার মনের মধ্যে এক ধরনের আগ্রহ সৃষ্টি হয়ে গিয়েছিল। সেটি হলো ওই 3 ভাইয়ের ঠিক বিপরীতটা, মানে 3 ভাই বাঁচার চেষ্টা করতেন ওই ভয়ানক ছায়ামূর্তি থেকে। আর এই মোহাম্মদ আলী ভাই মনে মনে চাইতেন যে আহারে, আমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো, আমার সাথে কেন ঘটে না, আমি কেন দেখি না। তো উনি মনে মনে কামনা করতেন যে আমার সাথেও এই ঘটনাটি ঘটুক। মামুন ভাইয়ের যে রাত্রে বিয়ে হয়ে যায়, এর পরের রাত থেকে, মানে ওই রাত্রে কিছু হয় নাই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে, এর পরের রাত থেকে মোহাম্মদ আলী ভাই রাতের বেলা আবার সেই ছাদের উপরে বুলডোজার চলার শব্দ শুনতে পান। আসলে এটা বুলডোজার নাকি তা তো আর বোঝা যাচ্ছে না, মানে ওইরকম শব্দ আর কি। আবার রুমের মধ্যে ধপাস করে একটা শব্দ, এবং উনি কিন্তু বুঝতে পারছিলেন, মনে মনে প্রিপেয়ার্ড হচ্ছিলেন আর কি, মানে উনি প্রিপারেশন নিচ্ছেন যে আমার সাথে একই রকমের ঘটনা ঘটবে। তো উনি সত্যি দেখেন ডিম লাইটের আলোতে একটা ছায়ামূর্তি এ মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করছে, এবং একটা সময় পর ওনাকে মুখস্থ যে কি কোন সময়ের পরে কি হবে ভাইদের কাছ থেকে শুনেছে, এবং উনি সত্যি দেখে ওই ছায়ামূর্তিটা আবার আশা করে ওনার মুখের সামনে চলে আসে এবং একভাবে তাকিয়ে থাকে। কিন্তু অন্য ভাইদের বেলায় যেমন কিছু সময় পরে চলে যেত, ওনার বেলায় আবার তা না। ওনার বেলায় অনেক সময়, মানে মোহাম্মদ আলী ভাই যদি ওই অবস্থায় ঘুমিয়েও যেতেন, ঘুমানোর পরে চোখ খোলার পরে উনি চোখ খুলে দেখতেন যে ওই ছায়ামূর্তিটি ওভাবেই আছে, তাকিয়ে আছে তার দিকে। ফজরের আজানের আগ দিয়ে এটি চলে যেত। উনি কিন্তু শুরুর দিকে এই বিষয়টি কাউকে ওইভাবে বলতেন না, ওনার কাছে ভালোই লাগতো, মানে উনি বিষয়টা এনজয় করতেন। কিন্তু এইভাবে এই সমস্যাটা হতে হতে একটা সময় ওনার কাছেও বিরক্ত লেগে যায়। একটা সময় ওনার কাছে আর ভালো লাগছিল না, ওনার কাছে মনে হচ্ছিল উনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হলো যে অন্য ভাইদের যেমন বিবাহের বয়স হয়ে গিয়েছিল, কিন্তু উনি তো ছোট মানুষ, 16-17 বছর বয়স, ওনার তো বিয়ের বয়স হয়নি। এখন পরিবারের সদস্যরা যখন তার কাছ থেকে এটা জানতে পারে তার সাথে এই বিষয়টা শুরু হয়েছে, তখন কিন্তু তাকেও বিভিন্নভাবে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করা হয়, কিন্তু ফলাফল শূন্য, কিছুতেই কিছু হয় না, ওই বিষয়টি ওইভাবেই চলতে থাকে। তো হুজুর পরামর্শ দেয় যে এটি আসলে এমন ভাবে জেকে বসেছে এখানে, এটি এখান থেকে যাবে না কোনোভাবে, এখান থেকে একে সরানো সম্ভব নয়, তবে এ বড় ধরনের কোনো ক্ষতি করবে না। যেহেতু বড় ধরনের কোনো ক্ষতি করছে না, সুতরাং ওর যখন বিবাহের বয়স হবে যত দ্রুত সম্ভব তাকে বিয়ে দিয়ে দিতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে। প্রিয় লিসেনার্স, মোহাম্মদ আলী ভাইয়ের সাথে এক টানা প্রায় 12 বছর, মানে 1 যুগ এই সমস্যা চলেছিল।
একটা দীর্ঘ সময় ধরে এই সমস্যা উনি ফেস করে এসেছিলেন। এরপর যখন ওনার মানে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, এইখানে একটা সমস্যা দেখা দেয় প্রিয় লিসেনার্স। ওনার আগের যে 3 ভাই তারা তো বিয়ে করেছেন এই সমস্যা থেকে বাঁচানোর জন্য। এখন সমস্যা হলো উনি বিয়ে করতে চান না। উনি রহস্যজনক কোন এক কারণে বিয়ে করতে চান না। ওনাকে অনেক চেষ্টা করা হয় মানে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে বিয়ে করতে চায় না। এখন কেন চায় না এটা বলা হলে ওনার কাছে উনি উত্তর দিতেন যে আমার ইচ্ছা করে না। আর আরেকটা বিষয় উনি বলতেছেন যে বিয়ে করলেই যদি ওই জিনিসটা চলে যায় আমার কাছ থেকে আমার ভালোই লাগে, পরিবারের সদস্যরা ওইটা থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করলো আমার ভালোই লাগে। তো উনি এই যে ভালো লাগাটা, এটা কিন্তু একটা মানসিক বিকারগ্রস্ততা, যেটা উনি নিজেও ফিল করেছিলেন। কিন্তু আসলে ওটা থেকে রক্ষা পাওয়ার মতো উপায় একমাত্র বিবাহ ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এক রাত্রে মোহাম্মদ আলী ভাই উনি একটা মানে ভয়ানক একটা কাজ করে বসেন। প্রিয় লিসেনার্স, 1996 সাল থেকে এই যে শুরু হয়েছিল মহসিন ভাইয়ের সাথে ঘটাই ঘটনা, এর মধ্যে কিন্তু কেউই মানে তার ওই ছায়ামূর্তির সাথে কথা বলেনি, বা কথা বলার সাহসও করেনি, বা সেটা সম্ভবও হয়নি। এদিকে মোহাম্মদ আলী ভাই চিন্তা করেছে যে 16-17 বছর বয়স থেকে এই জিনিসটা প্রতিনিয়ত রাত্রে আমাকে বিরক্ত করছে, আর আমিও একরকম তাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু আমার সাথে আজ পর্যন্ত কোনো কথা বললো না। আমিও তো কোনো কথা বলার চেষ্টাও করলাম না তার সাথে, কারণ ভয়ে তো অবস্থা খারাপ হয়ে যায় সবার, কথা আর কি বলবে, ওই সাহসটা তো আসে না আসলে। তো উনি চিন্তা করেছে আজকে রাত্রে আসুক, দেখি মানে এর কি করা যায়। আর এর চেহারাও তো আজ পর্যন্ত দেখলাম না। ওই রাত্রে সত্যি যখন রাতের বেলা বুল্ডোজার চলার শব্দ ওরকম শোনে, তখন তো চিন্তা করে এইবার তো আসবে আজকে, বা এখন আসছে। আবার সেই রুমের মধ্যে প্রতিনিয়ত যেটা হয় মুখস্থ সব মানে ঘটনার মতো ধরাম করে শব্দ হয়। এরপরে আবার সেই ছায়ামূর্তি হাঁটাহাঁটি শুরু করে। এবার যখন সা করে কাছে চলে এসেছে, ছায়ামূর্তিটা মুখের উপরে মুখ নিয়ে এসেছে, তার মুখের উপরে কিন্তু ওই যে চুল থাকে, যাকে তার চেহারা দেখা যায় না। মোহাম্মদ আলী ভাই ওনার শরীর কিন্তু যেরকম আগের ভাইদের মতো এরকম অবশ হয়নি যে উনি নড়াচড়া করতে পারছেন না, শব্দ করবে, সেটা এরকম না। তো উনি চিন্তা করেন যে দাঁড়া আজকে মানে তোর চেহারা আমি দেখব। যখন মুখের সামনে মুখ নিয়ে এসেছে, মোহাম্মদ আলী ভাই কি করেছে, তার ডান হাতটা দিয়ে খপ করে তার মুখের উপর হাত দিয়েছে। মুখ বলতে আমরা যেরকম হাত দিয়ে পুরো মুখ যদি জুড়ে হাত দিয়ে ফেলি আর কি, কপাল টপাল সহ নিচের থুতনি সহ, উনি ওইভাবে হাত দিয়েছেন। হাত দেওয়ার সাথে সাথে উনি ফিল করেন যে 100 বছর বয়সী কোনো মানুষের যেমন চেহারা হয়, যেমন মুখে কোনো মাংস থাকে না, চামড়াগুলো ঝুলে পড়ে, খসখসে হয়ে যায়, চেহারায় ভাঁজ পড়ে যায়, এবং মুখে হাত দিলে মনে হয় শুধু হাড়, মানে শক্ত শক্ত হয়ে যায় মুখ। ওনার কাছে মনে হলো উনি ওই রকম একটা শক্ত একটা জিনিসের উপর হাত দিয়েছেন, এবং মনে হচ্ছে যে মুখের হাড় ছাড়া সেখানে কিছু নেই, আর খুবই খসখসে। তো যখনই মুখের উপর হাত দিয়েছেন, ওই ছায়ামূর্তিটিও মানে সেও হয়তোবা মানে হতবিহ্বল হয়ে পড়েছে যে কি হলো রে হঠাৎ করে। মুখে হাত দেওয়ার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ড উনি ফিল করেছিলেন সেটি, সাথে সাথে ছায়ামূর্তিটি লাফ দিয়ে পেছন দিকে সরে যায়, এবং সরে যাওয়ার সাথে সাথে অদ্ভুত একটা শব্দ করে সে অদৃশ্য হয়ে যায়। এরপরে টানা কয়েকদিন ওই ছায়ামূর্তিটি আর তার কাছে আসেনি। আর উনি যখন ওই মুখে হাত দিয়েছে, তখন কিন্তু উনিও খুবই ভয় পেয়েছে। এতদিন যে ওই জিনিসটার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, উনি বুঝতে পারছিলেন যে ওইটার চেহারা কতটা ভয়ানক হতে পারে। এরপর থেকে ওই আবেগটা ওনার চলে যায়। তখন উনি পরিবারের সদস্যকে বলেন যে আমাকে দ্রুত মানে বিয়ে দিয়ে দাও,
তাহলে হয়তোবা এই বিষয়টি থেকে আমি রক্ষা পাবো। তখন পরিবারের সদস্যরা অনেক আগে থেকে তো চেষ্টা করছিল, উনি রাজি হচ্ছিলেন না। তখন তাদের আগে থেকেই মানে দেখা ছিল বেশ কয়েকটি মেয়ে, এর মধ্যে থেকে একটা মেয়ের পরিবারের সাথে কথা বলে খুব দ্রুততার সাথে মোহাম্মদ আলী ভাইয়েরও বিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ ওই সময় ওনার বিয়ের বয়সও হয়ে গিয়েছিল। তো এরপর থেকে মোহাম্মদ আলী ভাইয়ের সাথেও এই ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়। কিন্তু প্রিয় লিসেনার্স, ওই বাড়িতে কিন্তু এখনো মাঝে মাঝে রাতের বেলা ওই ছাদের উপর হঠাৎ করে বুলডোজার চালানোর ঘর 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 শব্দ এরকম শোনা যায়। সব সময় না, মাঝে মাঝে। কিন্তু পরিবারের অন্য সদস্যদের সাথে কিন্তু এখনো ওই ধরনের ঘটনা ঘটেনি। আর এই ঘটনার এন্ডিং হয়েছিল কিন্তু 2015 সালে। শুরুটা হয়েছিল 1996 বা 97 সালের দিক থেকে, কিন্তু ঘটনাটি মোহাম্মদ আলী ভাইয়ের বিয়ের মাধ্যম দিয়ে শেষ হয়েছিল 2015 সালের দিক থেকে। এখন পর্যন্ত 2015 সালের পরে ওই ছায়ামূর্তিকে ওই পরিবারের সদস্যরা না দেখলে ওই রাতের বেলা ছাদের উপর মাঝে মাঝে ওই ঘর 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 শব্দ এটি তারা শুনতে পান। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি শুনে আপনাদের কি মনে হলো, কি বোঝা যায় এটা থেকে? সেটা হলো, ওই ছায়ামূর্তি কি আসলে খারাপ কিছু ছিল? সে একটা জিন ছিল, এটা সত্য, কিন্তু খারাপ কিছু যদি খুব বেশি খারাপ কিছু হতো তাহলে কিন্তু সে বিবাহের পরে লেগে থাকতো। এমনও তো হতে পারে যে ছায়ামূর্তিটি ওদেরকে পাহারা দিত, এমনও হতে পারে, জানি না, নিশ্চিতভাবে আসলে বলা যায়নি। আর ওই ছায়ামূর্তির সাথে কমিউনিকেশন করারও মানে চেষ্টা করেও কিন্তু অনেকে ব্যর্থ হয়েছেন, তাকে হাজির করে তার কোনো বক্তব্য। আর ওই যে হয় না যে জিন হাজির করার পরে আবার শোনা হয় যে কেন এসেছে, কে কি বৃত্তান্ত, এই বিষয়গুলি জানা কিন্তু সম্ভব হয়নি। তবে যেহেতু সে ভালো ছিল, তাকে তাড়ানোর চেষ্টা ওইভাবে করা হলেও সেটা সফল হয়নি। পরবর্তীতে ওই পরিবারের সদস্যরাও সে চেষ্টা আসলে করেনি, কারণ হলো এটি তাকে তাড়ানো হলে আরো ক্ষতি হতে পারত। তো পরিবারের সদস্য ধারণা করে এটি হয়তো তাদের বাড়িকে পাহারা দিচ্ছে, তাদের সন্তানদেরকে পাহারা দিত। তো এরকম তাদের মনে হয় আর কি। আমাদের এই ঘটনা মোহাম্মদ আলী ভাই অবশ্যই শুনে থাকবেন। আর রূপমের কাছ থেকে ঘটনাটি আমরা সংগ্রহ করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটা মেইনলি একটা স্বপ্ন নিয়ে। তো এই স্বপ্নটা আমি দেখেছিলাম প্রায় মাসখানেক আগে, বাট স্বপ্নের প্লটটা খুব ইন্টারেস্টিং ছিল, আশা করি ভালো লাগতে পারে, এই জন্য বললাম যে বলছি কাহিনীটা। তো যেটা হচ্ছে, আমি হয়তো স্বপ্ন দেখছি রাতের কোনো সময়, এমন সময়, আর স্বপ্নতে যা দেখছিলাম সেটা হচ্ছে যে আমি এবং আমার হয়তো কলেজের কিছু বন্ধু বান্ধব, আমরা কয়েকজন মিলে গাড়িতে আমরা বেশ একটা লং ট্রিপে যাচ্ছি। তো স্বপ্নের মধ্যে দেখা যায় যে আমাদের সবকিছু একটু টাইম ল্যাপসের মতো হয়ে যায়, যেমন অনেক কিছু অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো সেরকমই কিছু হলো যে আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমি আমার গ্রামে। তো সেখানে যেতে গেলে একটা হাইওয়ে পার হতে হয়, হাইওয়ের সাথে সংলগ্ন একটা এলাকা, ওর ভিতরে গ্রাম। তো ওখানে যাওয়ার পর দেখা গেল আবার টাইম ল্যাপস হলো, টাইম ল্যাপসের মতো হয়ে আমরা আবার রিটার্ন করছি। তবে জেনে নেওয়া ভালো যে আমি গাড়ি আসলে চালাইও না। তো স্বপ্নে আমি কেন চালাচ্ছিলাম বা আই ডোন্ট নো ওয়াই, সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে অনেক সময় অনেক কিছু দেখায়। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু চালাই না, আমার কিন্তু ওই মোটর সেন্সগুলো, মানে গাড়িটা চালানোর জন্য যে ম্যানুভার করার যে ক্যাপাসিটি, ওইটা আমার ছিল না। সো আমি একটু এবড়ো থেবড়ো গাড়ি চালাচ্ছিলাম আর কি, হোয়াট এভার। তো এরপর যেটা হলো যে ওই হাইওয়ে রোডে উঠলাম, উঠার পর হঠাৎ করে মানে দেখলাম যে রাস্তার মধ্যে হঠাৎ করে আপনার সবগুলা যে কি বলবো, যে ওই পিচ ঢালা রাস্তার মধ্যে হঠাৎ করে যদি দেখেন যে একটা কবরস্থান, এবং তার মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় ওই যে খ্রিস্টানদের কবর যে টুমস্টোন গুলো রাখা থাকে, ওই টুমস্টোন গুলো রাখা, সেরকম একটা কিছু, মানে পুরো রাস্তাটাই হঠাৎ করে একটা কবরস্থানে পরিণত হয়ে গেল। তো
এরপরে যেটা হলো, আমি ওই টুমস্টোন গুলাকে ডজ করতে করতে চলতে লাগলাম, মানে বিভিন্ন জায়গায় ওই টুমস্টোন গুলো আসছিল, তো আমি ওগুলো ডজ করতে, আর রাস্তায় ওই হাইওয়ে রোডের মধ্যে একটা নিয়ন, একটা হলুদ একটা আবছা আলো লাইটের ওটা আছে আর কি। তো আমি ডজ করতে করতে হঠাৎ করে রাস্তার পাশে শোল্ডার এরিয়া যেটা থাকে ওখানে দেখলাম যে একজন হেঁটে আসছে। সো আমার যেটা হলো যে আমি ওইটা ডজও করছি, আবার ওখানে খেয়াল করছি যে কি হচ্ছে আসলে। তো ওই মেয়েটা আস্তে 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 কিছু দূর যখন দেখা গেল যে আমি ওকে ক্রস করব, ওই সময় আমি দেখি যে ওই মেয়েটা মানে আমার দিকে তাকালো জাস্ট ফর ফ্ল্যাশ অফ আ সেকেন্ড, এবং সেই মেয়েটা হচ্ছে আমার পিছে অ্যাকচুয়ালি আমাদের যে ফ্রেন্ড ছিল কলেজে, কয়েকটা ফ্রেন্ড ছিল, ওর মধ্যে একটা মেয়ে ছিল, এবং সেই মেয়েটা অ্যাকচুয়ালি ওখানে যে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি হঠাৎ করে জাস্ট মানে ভয় পেয়ে গেলাম, এবং সামনে তাকাতেই দেখলাম যে একটা টুমস্টোন, বাড়ি খেলাম, এন্ড দেন ইটস লাইক আমার স্বপ্নটা ওখানে শেষ, ঘুমিয়ে গেল। তো আরো স্বপ্নের কিছু ইন্টারেস্টিং স্টোরি আছে, তো ওগুলো আমি পরে বলবো। তবে আরেকটা স্টোরি আমি বলতে পারি, যেটা আমি অ্যাকচুয়ালি, এটা বাইরের স্টোরি, এটা কলম্বিয়ার একটা স্টোরি। তো আমার একটা ফ্রেন্ড বলেছিল, তো ওইখানে কিছু আপনার আমাদের এখানকার ফোকলোরের মতো ওখানে কিছু এরকম প্রচলিত স্টোরি আছে, অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টারও আছে, ওগুলো নিয়ে আমি হয়তো আরেকদিন আপনাকে একটা মেল করবো না, খুবই ইন্টারেস্টিং। তো এর মধ্যে একটা হচ্ছে একটা মানে মিথ যেটা বলতে পারেন, এটা প্রচলিত, তার নাম হচ্ছে লা পাতাসোলা। তো এটা কেমন দেখতে বা কি, এটা আমি পরে বলবো। এটা মানে বলতে পারেন একটা ইভিল স্পিরিট। তো আমার ওই ফ্রেন্ডটা, ওর একটা গ্রাম, ও মানে যে গ্রামের থেকে মানে ওর গ্র্যান্ডফাদার্স হোম যেটা, সেটা হচ্ছে আপনার পপায়ার নাম। তো এটা বেশ একটু মানে আউটস্কার্টসে আর কি শহর। তো ওইখানে যেটা হতো যে ওর আঙ্কেলের একটা ফ্রেন্ডের কাছ থেকে ও স্টোরিটা শুনেছে যে একজন মানে দেখা গেছে তো এই যে লা পাতাসোলা, যে এই ইভিল স্পিরিটটা, এটা মেইনলি থাকতো হচ্ছে গভীর বনে, এবং দেখা যায় অনেক বাঁশঝাড়, এবং এটা অ্যাটাক করে সাধারণত ফুল মুনের রাতে, মানে একদম আপনার মাটির রাস্তার উপরে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে দিয়ে আলো পড়ছে, এবং এমন সময়। তো স্টোরিটা হচ্ছে যে একজন লোক আপনার হয়তো বা আপনার ইয়ে করে, মানে কোনো কাজ করে গভীর জঙ্গলে, কাঠ কাটে বা কিছু হবে, সে এরকম রিটার্ন করছিল বাসার দিকে ওই জঙ্গল দিয়ে। তো হঠাৎ করে দেখলো যে এরকম ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে একটু আবছা আবছা আলো পড়ছে, ওই আলোর মধ্যে একটা খুবই রূপসী একটা নারী আর কি, যাকে বলবো যে মানে চোখ ফেরানো যায় না বা এরকম একটা, মানে তার দৃষ্টি মায়াবী অপরূপ চেহারা। এবং এরপরে যেটা হলো যে ওই মেয়েটা খুবই ওকে লিওর করছিল, মানে ওকে মানে এমন ভাবে ডাকছিল যেন ও মানে নিজেকে কন্ট্রোল করতে না পারে, ওর দিকে যেতেই হয়, এরকম একটা ব্যাপার। তো ও কি করে, ওই ভদ্রলোক মেয়েটাকে ফলো করা শুরু করে বনের মধ্যে, এবং হঠাৎ করে ফলো করতে 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 একটা সময় সে খেয়াল করে যে মানে সে হিপনোটাইজড হয়ে গেছিল বলা যায় একটা কিছুক্ষণের জন্য, এবং হঠাৎ করে সে খেয়াল করে যে সে অনেক ডিপ ফরেস্টে চলে যাচ্ছে, গভীর জঙ্গলে সে ঢুকে গেছে। এবং এই সময় মেয়েটা কিছু দূর সে আস্তে আস্তে হাঁটছিল, সে হঠাৎ করে থেমে যায় একটা গাছের কাছে এসে, এবং তারপরে ওই লোক কিছুটা মানে ঘাবড়ে যায়, আবার সে মানে ওর কাছে যায়, মেইনলি মেয়েটার কাছে যেতেই দেখে যে ওই সুন্দরী অপরূপ যে মেয়ে, সে আর সেই অপরূপ মানে চেহারায় নেই। সে এখন বলতে পারেন লা পাতাসোলা মানেটা আমি এখন বলবো, এটা হচ্ছে ওয়ান লেগড ওয়ামেন। তো ওর মেইনলি একটা পা, ও একটা পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল, এবং আপনার মেইনলি মানে উনার যে ভদ্রলোক, তার কাছে মানে জিনিসটা হঠাৎ করে ভয় পেয়ে যায় যে এক পেয়েও মেয়ে, তারপর মানে ফেসের মধ্যে ক্ষত বিক্ষত, সাদা একটা ছেঁড়া কাপড়, গাউন টাইপের কিছু একটা পরা, ভয়ঙ্কর দৃষ্টি। এরপরে যেটা হয়, ওই ভদ্রলোকের মানে আল্লাহ বাঁচাইছিল ওনাকে, যে তখন ওনার কাছে একটা ক্রুশ, আর হচ্ছে মানে ওনার গলায় ঝোলানো একটা ক্রুশ ছিল, আর ওনার কিছু মন্ত্র পাঠ করা, মানে আমাদের যেরকম আপনার তাবিজ বা এই টাইপের কিছু সূরাটু পড়ে থাকে বা কাগজ থাকে, এরকম ওনার কিছু মানে ওনাদের ধর্মের কিছু ভালো ওয়ার্ডস এন্ড অর মন্ত্র এই টাইপের কিছু লেখা ছিল। সো উনি তারপর যেটা হয় ওইটা পড়া শুরু করে বের করে, এবং জাস্ট ওই ক্রুশটা ওর দিকে মানে
টার্গেট করে দিয়ে রাখে, এবং ও দেখা যায় তখন ওর গতিটা একটু কমে যায়, ও আসছিল যখন, এবং ওইটা দেখাতে দেখাতে সে দৌড়ানো শুরু করে। দৌড়াতে 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 একটা সময় যে বন থেকে বেরিয়ে আসতেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং পরের দিন যেটা হয় যে ওনাকে ওইখানেই কাজ করে কিছু বনের যারা কাঠুরে বা এরকম কিছু কোনো লোকজন, তারা তাকে অ্যাকচুয়ালি উদ্ধার করে এবং সে ওই যাত্রায় বেঁচে যায় বলতে পারে। সো এটার নাম মেইনলি হচ্ছে লা পাতাসোলা। এটা হচ্ছে ওয়ান লেগেড ওম্যান। এটা একটা বলতে পারেন কলম্বিয়ান ফোকলোর। ওখানে প্রচলিত কিছু স্টোরি আছে। এর মধ্যে আরো কিছু ফোকলোর স্টোরিজ আছে যেটা আমি শুনেছি ওর কাছ থেকে। আমি পরে শেয়ার করবো যদি আপনার ভালো লাগে। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বাসেল ভাই, আমি আপনার সঙ্গে আজকে যে ঘটনাটি শেয়ার করতেছি সেটা আমার এক অফিসে লিফটের ঘটে যাওয়া ঘটনা। বিল্ডিংটার লিফটে কোনো শূন্য নাম্বার ছিল না কাগজ কলমে, তবুও সবাই জানতো 0 থেকে 12 পর্যন্ত আছে। আমি প্রথম শুনি অফিসে যোগ দেওয়ার জন্য। তৃতীয় দিন ওই অফিসে যাই, এক সহকর্মী হালকা হাসি দিয়ে বলছিল, রাতে লিফটে উঠিস না, শহরের অফিস, আধুনিক বিল্ডিং। আমি কথাটা সিরিয়াসলি নিইনি। বিল্ডিংটা ছিল 12 তলা, লিফটে বোতাম 1 থেকে 12 আছে। বেস্টমেন্টে 1 কোনো জেরো নেই। প্রথম কয়েকদিন কিছুই হয়নি। আমি নিয়মিত দেরি করে বের হতাম, রাত 10টা বা 11টার দিকে। একদিন রাত 11:45 অফিস ছাড়লাম, লিফটে উঠলাম একা। দরজা বন্ধ হয়ে গেল। আমি 5 নাম্বার বোতাম চাপলাম, লিফট নামতে শুরু করলো। হঠাৎ ঝাঁকুনি, লাইট 1 সেকেন্ডের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠলো। ডিসপ্লেতে লেখা আবার 0। আমি প্রথম ভেবেছিলাম হয়তো এটা আমার চোখের ভুল, কিন্তু লিফটটা থামলো, দরজা খুললো। বাইরে কোনো তালা নেই, একটা করিডোর, আলো কম, দেয়ালে ধূসর, কোনো জানালা নেই। সবচেয়ে বড় অদ্ভুত বিষয়, এই করিডোরে আমার অফিসের মতো না, আবার আমার পরিচিতিও না। মনে হচ্ছিল অনেকদিন এসেছি, শুধু মনে করতে পারছি না। দরজা আবার বন্ধ হয়ে গেল, লিফট চলতেছে, ডিসপ্লেতে লেখা আবার 4321। আমি নিচে বোতাম চেপে গেলাম, সব স্বাভাবিক, কিন্তু বুকের ভেতর একটা কেন জানি অস্বাভাবিক ভয় ঢুকে গেল। পরদিন সহকর্মীকে বললাম, সে হাসি দিয়ে বলল, দেখিস। আমি জিজ্ঞেস করলাম না কি সে বলল। আমি বললাম 0। এরপর থেকে জিনিসগুলো বদলাতে লাগতো। আমি লিফটে ওঠার সময় একটা অদ্ভুত আচরণ করায় আমার সাথে। 30 সেকেন্ড যাত্রার 2 মিনিট লাগে। আয়নায় নিজের মুখ তাকিয়ে থাকতে অস্বাভাবিক লাগে। মনে হয় আমার প্রতিফলনটা বেশি মনোযোগ সহকারে আমি নিজেই তাকিয়ে আছি। এক রাতে আবার একই ঘটনা, ডিসপ্লেতে 0। এবার দরজা খুলে গেল। বেশিক্ষণ করিডোরে একজন দাঁড়িয়ে আছে, বয়স বোঝা যায় না, মুখটা খুব পরিচিত। সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আজও নামবি না? আমি বললাম, আমি এখানে নামিনি। সে খুব শান্তভাবে বলল, কেউ নামতে চায় না। আমি চিৎকার করতে চেয়েছিলাম, গলা দিয়ে শব্দ বের হয়নি। লিফটের ভিতর দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। এরপর আমার দৈনিক জীবনের ফাঁক তৈরি হতে লাগলো। ফোনে কল আসলে এমন নাম্বার দেখা যায় যাদের আমি চিনি না, কিন্তু কথা শুনে মনে হয় খুব কাছের লোক। অফিস ফাইলে দেখি আমি নাকি এমন একটা মিটিংয়ে ছিলাম, সেটা আমার নিজেরই মনে নেই। আমি আবার সেই তলায় যেতে চাইলাম ইচ্ছে করে। এক রাতে সব বোতাম ছেড়ে লিফটে দাঁড়িয়ে থাকলাম। লিফট নিজেই নড়লো, ডিসপ্লেতে আবার 0 লেখা ভাসছে। এইবার দরজা খুলে গেল। পুরোপুরি করিডোরের শেষে একটা ঘর। ভেতরে ঢুকতেই দেখি মানুষ, অনেক মানুষ। সবাই চুপচাপ বসে, তাদের মুখে আতঙ্ক নেই, কষ্ট নেই, শুধু ক্লান্তি। একজন আমার দিকে তাকিয়ে বলল, আমরা প্রথম শুধু একবার দেখছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এটা কি, কোন জায়গা? সে বলল, এখানে তারা থাকে যারা কোথাও পুরোপুরি থাকে না। আমি তখন বুঝলাম এই তালা কোনো জায়গা না, এটা একটা বিরতি। যারা জীবনে আটকে গেছে, সিদ্ধান্তহীন, ক্লান্ত, তারা এখানে এসে থেমে যায়। লিফট তাদের নামিয়ে দেয়,
আমি দৌড়াতে শুরু করলাম, করিডোরে লম্বা হতে লাগলো, দরজার দূরে সরে যাচ্ছিল। পেছন থেকে কেউ ডাকেনি, দরকারও হয়নি। হঠাৎ লিফটের দরজা খুলে গেল, আমি ঝাঁপ দিয়ে ঢুকলাম, দরজা বন্ধ। লিফট নামলো, ভেতরে আমি নিজেকে বললাম কেউ কিছু জানে না, সব নথিতে লেখা, আমি রাতে বাইরে বের হইনি। আমি এখনো ওই অফিসে কাজ করি না, অন্য জায়গায় চাকরি করতেছি, কিন্তু সমস্যা হলো কোনো বিল্ডিংয়ে ঢুকলে এখনো আমার ওই অস্বাভাবিক ঘটনাগুলো আমার মনের মধ্যে খোঁচা মারে। লিফট একটু দেরিতে নামছে, আর ডিসপ্লের দিকে তাকাতে ভয় লাগে, কারণ আমি জানি কোথাও না কোথাও এখনো একটা তালা আছে যার কোনো নাম্বার নেই, কিন্তু যেটা আমাকে চিনি। আমি সবসময় চেষ্টা করি বর্তমান যে অফিসে চাকরি করতেছি সেই অফিসটাতে লিফটে না ওঠার জন্য। আমার কেন জানি লিফটে উঠলে এখনো আমার সেম ভয়টাই কাজ করে। আমি বুঝতে পারি না যে এটা আমার জীবন থেকে সরাতে হলে এটা কি করতে হবে। তো আমি আমাদের এলাকার কয়েকজন মুরব্বীর কাছে গেছিলাম, তারা আমাকে সলিউশন দিছিল যে একটা হুজুরের কাছে যাই ঝাড়ফুঁক করে দেওয়ার জন্য। আমি তাদের কাছে গেছিলাম, তারা আমাকে ঝাড়ফুঁক করে দিয়েছে, কিন্তু তারপরেও আমার মনের ভয়টা এখনো যায়নি, কারণ আমি যে জিনিসটা আমার নিজের চোখে দেখেছি সেটা মানে কল্পনাতেও কেউ নিয়ে আসতে পারবে না। হোক আল্লাহর রহমতে এখন আর লিফটে উঠি না, 5 তলায় চাকরি করি, তারপর নিজে নিজেই হেঁটে হেঁটেও নামানো। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটা আমি যার কাছ থেকে শুনি, তার আপন চাচার সাথে এই ঘটনাটা ঘটে। সেই চাচার নাম ছিল আনিস মিয়া। তিনি ঢাকার একটা সে বেশ বড় একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে তিনি দাফন কাফনের কাজগুলো করতেন তিনি। তো সেই আনিস মিয়া উনি সেই কবরস্থানে কাজ করার পাশাপাশি ঠিক তার পাশের এলাকাতেই একজন বেশ নাম করা হুজুর ছিলেন। তো সেই হুজুরের মুরিদ ছিলেন তিনি, এবং সবসময় প্রতি বৃহস্পতিবার রাতে তিনি সেই হুজুরের দরবার শরীফে যেতেন, এবং তিনি সেখানে সারা জিকির করে পরের দিন ফজরের পর আবার ওনার কর্মস্থলে ফিরে আসতেন। তো আমি কবরস্থান নামটা নিচ্ছি না, এটা আমাকে যিনি ঘটনাটা বলেছে নাম নিতে মানা করেছিল। তো এটা আপনারা অনেকেই চিনেন কবরস্থানটা কোথায়, এটা তাই মিয়া নামও বলছি না। যাই হোক, তো সেই আনিস মিয়া কবরস্থানের ঠিক মধ্যবর্তী স্থানে একটা ঘর ছিল ওনার থাকার জন্য, আর সেই ঘরের পাশেই ওনার আরেকটা ঘর ছিল যেখানে লাশদের ধোয়ানো হতো এবং কাফন পরানো হতো। তো একবার একটা পুলিশ এবং একজন লোক আসে ওনার কাছে ঠিক রাত্রে 8টা কি 8:30টার দিকে। সেদিন ছিল বৃহস্পতিবার। তো আনিস মিয়াকে এসে বলতেছে, ওই হুজুরের নাম বলে যে হুজুরের মুরিদিনী ছিল, বলতেছে দেখেন উনি এরকম পাঠাইছে, একটা লাশ আছে, এটা একটু লাশটা ধোয়ায় কাফন পরে এটা জানাজা দিয়ে দেন, এবং জানাজা দিয়ে তারপর এটা দাফনের ব্যবস্থা করে দেন। আনিস মিয়া একটু বিরক্ত হয়ে যায়, কারণ সেদিন ছিল বৃহস্পতিবার রাত। উনি ভাবতেছিল যে না, আমি তো কিছুক্ষণ পরেই হুজুরের ওই দরবারে যাবো, যে কি করবো, তো এখন আবার এরকম লাশ নিয়ে আসছে। তো যাই হোক, উনি আবার সেই লাশ ধোয়ার ঘরে ঢুকায়, এবং উনি খেয়াল করে দেখে যে লাশটার বয়স হবে সম্ভবত 13-14 বছর, একটা ছেলে ছিল। তো লাশটার পুরো বডিতে নাকি আঁচড়ের দাগ ছিল, মানে 3 আঙ্গুল বা 4 আঙ্গুল দিয়ে এরকম আঁচড় দিয়ে রাখছে পুরোটা বডিতে, আর একটা পোস্টমর্টেম করা ছিল লাশটা। তো আনিস মিয়া উনি লাশটাকে গোসল করায়। গোসল করানোর পর উনি তো কাফন করে, মানে কাফন ব্যবস্থা করে তারপর উনি জানাজার একটা ছোট জানাজার একটা ব্যবস্থা করে তারপরে উনি তো রাত্রে প্রায় 11টা 11:30টার দিকে এরকম দাফনের কাজ সম্পন্ন করেন। তো দেখতে পুলিশ এবং যে লোকটা আসলো ওরা চলে যায়। তো সে রাতে আনিস সাহেবের ওনার যাওয়া হয় না সেই ওনার হুজুরের দরবার শরীফে। তো উনি ওনার রুমেই নামাজ পড়ছিলেন রাত্রেবেলা, তখন নাকি
রাত্রে 12টা 12:30 বাজে, মানে কাজ শেষ করে তাহাজ্জুদের নামাজের পড়ছিলেন। তো নামাজ শেষ হওয়ার পরে উনি হঠাৎ করে খেয়াল করলেন যেখানে উনি কবরটা দিয়েছিল সেখানে কেউ একজন হয়তোবা দাঁড়ায় আছে। তো এটা বলেছি আমি যে এই কবরটা ছিল হচ্ছে একবারে কবরস্থানের শেষ সীমানায়, আর ওই সীমানার একদিকে একটা আম গাছ ছিল বেশ বড়, আর ওখানে খুব একটা লাইট ছিল না, মানে দূরের থেকে লাইটের আবসার ওখানে পড়ছে। তো আনিস মিয়া দেখছে যে যে কবরটা উনি কিছুক্ষণ আগে দাফন দিয়ে আসলো যে ছেলেটার, ওইখানে কিছু একজন মানে কেউ একজন দাঁড়ায় আছে। এটা তো দাঁড়ায় থাকার পর উনি ততটা খেয়াল করে না, উনি মনে করে যে হয়তো কবরস্থানে কেউ হবে। তারপরে ওনার মধ্যে একটা আতঙ্ক ছিল একটাই, যে এই কবরে তো মানে কবরস্থানে তো এখানে রাত্রে 11টার পর সবসময় গেট লাগানো থাকে, এ তো ঢোকার কথা না। আর কর্মচারী যারাই আছে তারা তো যে যার জায়গায় চলে যাওয়ার কথা, আর যারা আশেপাশে আছে তারা হয়তো ওই জানাজা ঘর আছে এখানে ঘুমাচ্ছে। জানাজা ঘরের জন্য একটা বিশাল বড় একটা জায়গা ছিল। তো যাই হোক, আনিস মিয়া পরের দিন সকালে উনি সেখানকার যে দারোয়ান আছে দারোয়ানকে বলতেছে যে রাতে কি এখানে কেউ ঢুকে নাকি, আমি কালকে এরকম লাশ দাফন দিলাম, তারপর দেখলাম যে কে যেন একজন দাঁড়ায় আছে সেই কবরটার এখানে। দারোয়ান বলতেছে যে পাশেই তো কলোনি আছে, অনেক সময় দেয়াল টপকা এসে আম পাড়তে আসে পোলাপানরা, এখন আপনি দেখেন ভাই ওইটা আবার ওই পোলাপান আসে নাকি, যদি থাকে তাহলে আপনি একটু ওগুলা তাড়াই দিবেন, ওগুলো মাঝে মাঝে রাতে বেলা আম পাড়তে আসে। আনিস মিয়া বলতেছে দেখেন, দারোয়ানে বলছে উনি যে দেখেন আম পাড়ার ছেলে যদি কেউ আসে যে আম পাড়তে আসবে তারা কিন্তু দেখলে বোঝা যায়, কিন্তু আমি দেখলাম যে সাদা কিছু একটা পরা এরকম একটা লোক বা দূরের থেকে দেখলাম যে কিছু দাঁড়ায় আছে এখানে কবরটার সামনে। তো দাঁড়ানোর মধ্যে আপনি দেখছেন, পরের দিন দেখলে আমাকে আবার জানাবেন সঙ্গে সঙ্গে, আমি তো গেটেই থাকি। পরের দিন ওই আনিস মিয়া এরকম যখন উনি আবার রাতে নামাজ পড়বেন, তার সাথে নামাজ পড়ে উনি যখন শুতে যাবেন, উনি রুম থেকে জানলা দিয়ে দেখছে আবার ঠিক সেম কিছু একটা দাঁড়ায় আছে। তো আজকে উনি একটু সাহস করে গেটটা ওনার রুমের দরজাটা খুলে উনি হাঁটতে 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 ওইখানে কাছাকাছি যেতেই দৌড় চিৎকার দিয়ে উঠে বলতেছে যে কে কে ওইখানে কে দাঁড়ায় আছে। এটা বলতেই নাকি যে জিনিসটা ছিল বা সাদা কাপড় পরা যে লোকটা বা যেটা ছিল ওটা নাকি হঠাৎ করে যে আম গাছটার পাশে ছিল ওইটার ওইখানে গিয়ে অদৃশ্য নাই। আনিস সাহেব ততটা যাওয়ার সাহস পায় না, উনি বুঝে যায় যে না হয়তো কলোনি থেকে কোনো ছেলে টেলে আসছে এখানে, এখানে তো আম পাড়তে আসছিল ওই গাছ থেকে, হয়তো এখানে এসে দাঁড়াইছিল, হয়তো চলে গেছে আবার দেড় টপকায়। তো সেই রাতে আনিস সাহেব এখানে ওনার রুমে আবার আসে, আসার পর ওনার নাকি সারা রাত ঘুম হচ্ছিল না, মানে ওর মধ্যে একটা ছটফট কাজ করতেছিল যে এটা কি হতে পারে, মানে কবরস্থানের সামনে দাঁড়ায় থাকে আম পাড়া, মানে আম পাড়তে যদি আসতোই তাহলে তো সে গাছের ওইখানেই থাকতো, এখানে আসে কেন, এই কবরটা এখানে আসে কেন, মানে কবর থেকে সেই আম গাছের ডিস্টেন্স ছিল মানে সর্বোচ্চ 10 হাত কি 20 হাত এরকম। যাই হোক, পরের দিন আনিসের আবার দারোয়ানকে বলে যে দেখেন এখানে যেহেতু এরকম আমি 2 দিন দেখছি কেউ একজন আসে, আসলে তো বাইরের লোক এখানে আসা দরকার নাই, কারণ সারা রাত তো কবরস্থান গেট লাগানোই থাকে, এক কাজ করেন এখানে মানে কবরস্থান কমিটিতে যারা আছে ওদেরকে বলেন একটা ল্যাম্প বা লাইটের একটা ব্যবস্থা করে দিতে, তাহলে হয়তো দেখা যাবে যে এখানে কেউ আসবে না, বা আমরাও দেখতে পারবো যে কি আসছে না আসছে, কারণ একটু অন্ধকার। তো তারপরে এই সেদিনই নাকি সেই কর্তৃপক্ষ এখানে লাইটের একটা ব্যবস্থা করে দেয়, মানে গাছের এখানে ওই কবরস্থানের সাথে লাইটের একটা ব্যবস্থা করে দেয়। তো এটা করে দেওয়ার পর আনিস মিয়া উনি তো সেদিন রাতে নামাজ পড়ে দেখতেছে যে আজকে আবার কিছু নাই। তুমি হয়তো ভাবে যে না হয়তো এমন হয়েছে যে লাইট দেওয়ার কারণে বাইরে থেকে যে আসতো সে আর আসতে পারতেছে না। তো উনি আবার ফজরের আগ দিয়ে আনিস সাহেব উনি যায় নামাজে বসে অনেকক্ষণ জিকির করতেছিল নিজেই, উনি ওনার ঘরের রুমে। তো জিকির করতে করতে যখন চোখ বন্ধ করতেছে, উনি জাস্ট চোখ বন্ধ করে জিকির করতেছে, আর উনি দেখতেছে যে যে ছেলেটাকে উনি দাফন দিয়েছিল কবর এখানে, ওই ছেলেটা ওনাকে ডাকতেছে এখানে যাতে ওনার ওই ছেলেটা কবর জিয়ারত করে। উনি নাকি 2-3 বার চোখ বন্ধ করে জিকির করে এই জিনিসটাই দেখতেছিল, এবং
এটা দেখার পর উনি এবার মানে নামাজ পড়ে, তখন ফজরের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে তুমি নামাজ ও কাজ করতে, মানে যে দিনের কাজ দিনে করছিল। এরকম নাকি কয়েকদিন হচ্ছিল যে উনি এরকম রাতে যে ওই দেখতো যে এখানে তো কেউ নাই, কিন্তু উনি রাতেই যখন জিকির করতো, মানে তাহাজ্জুদ নামাজে পরে বা ফজরের একটু আগে দিয়ে, তখন চোখ বন্ধ করে নাকি দেখতো যে এরকম দেখতো যে ওনাকে ওখানে জিয়ারত করার জন্য কেউ ডাকছে, বা ওই ছেলেটাই নাকি ম্যাক্সিমাম সময় ডাকতো জিয়ারত করার জন্য। এবং উনি নাকি প্রায় রাতে ওই ঘুমানোর আগে দিয়ে, মানে ফজরের পর পর বা ফজরের আগে দিয়ে যখন ঘুমাতে যেত, একটু ঘুমাতো, রেস্ট নিত, তখন তিনি দেখতো যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে এই কবরের এখান থেকে। এবং মাঝে মাঝে নাকি উনি কিছু আশ্চর্যজনক জিনিস দেখতো ওই কবরটার থেকে, যে ধোঁয়া উঠছে অথবা কিছু একটা এখান দিয়ে মানে যাচ্ছে, মানে কোনো অবয়ব দেখতো যে উনি এখান দিয়ে চলে যাচ্ছে, কোনো নাকি প্রায় উনি দেখতো। এবং এই জিনিসটা অবয়বটা দেখতো তখন যখন দেখা যায় যে ফজরের আগে দিয়ে ওই দারোয়ানটা লাইট নিভায় রাখতো, ওই যে আম গাছের ওইখানে যে লাইটটা ছিল নিভায় রাখতো, তখন এরকম দেখতো, উনি ফিল করতো। কারণ আনিস মিয়া নাকি সারা রাতে এরকম ফজরের আগে খুব একটা ঘুম হতো না, উনি এরকম জিকির করতো এবং উনি ততটা মানে ঘুমাতো না। তো যাই হোক, তো এইভাবেই যখন যাচ্ছিল, তো পরের বৃহস্পতিবার তো আসে, উনি তখন ওই হুজুরের দরবার শরীফে যাবে, রাতে জিকির করবে, এসার পর পর উনি যায়। তো উনি ওই হুজুরের সাথে ওইখানে জিকির করার পরে, তো রাতে যখন আবার ওনার কবরস্থান এখানে আবার আসবে, তো উনি তখন ওই হুজুরকে এমনি কথায় কথা জিজ্ঞেস করতেছে যে হুজুর, সেদিন যে একটা এরকম আপনার পরিচিত একজনকে পাঠাইলেন না পুলিশের হয়তো লাশের ব্যাপারে, একটা ছেলের লাশ তো আমি দাফন দিলাম, তো আমি হুজুর এটা লাশটা দাফন দিচ্ছি, ঠিক আছে, ছেলেটাকে লাশটা দেখে আমার একটু আশ্চর্য লাগলো, আমি বেশ কিছু আঁচড় দেখলাম সেটার পরে বডিতে, আর ওই লাশটা দাফন দেওয়ার পর আমি কিছু মানে সিচুয়েশনের মানে মুখোমুখি হয়েছি, যেরকম আমি একবার দেখছি যেরকম এসে কি জিয়ারত করে, আমি জানি না এটা হয়তো পাশের এলাকার কেউ হইতে পারে, তারপর আমি না চোখ বন্ধ করে দেখি কি যে আমাকে কেউ একজন বা ওই ছেলেটাই আমাকে কবরে জিয়ারত করে ডাকছে। এটা কি মানে কি ধরনের কারণ, কি কারণে হইতে পারে? এটা কি মনের ভুলে দেখতেছি, নাকি আমার মনে হয় সবসময় এই দাফন করছিলাম দেখে মানে ওই ঘুরপাক খাচ্ছে দেখুন হচ্ছে কোনটা? তো হুজুর বলতেছে যে দেখো, আমি তোমাকে ব্যাপারে কিছুই বলবো না, তো তুমি যেটা করো যদি এরকম রেগুলার দেখো, তো তুমি একটু দূরত করে ঘুমায় যাও, তুমি তোমার কাজে চলে যাও, এমনি আবার পরে এক সময় কথা হবে। তো পরে তো সেদিন তো আনিস মিয়া এসেই করে ঠিক সেম ওনার ঘটনা কিন্তু ঘটতেছে। এখন উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে উনি নিজেই স্বপ্ন দেখতেছে যে এখন উনি ওইখানে ওই কবরটা ওখানে যাচ্ছে, উনি কবর জিয়ারত করতেছে, আবার এসে করতেছে, এই কাজগুলো মানে উনি দেখতেছে রেগুলার, মানে এই ঘুরে ফিরে এই ধরনের স্বপ্ন। তো এটার পর তো উনি এবার একটু উনি ঘাবড়ায় যায় এবং উনি পরের বৃহস্পতিবার আবার সেই হুজুরের ওই দরবার যখন যাবে জিকির করতে, তো জিকির করার আগে দিয়ে উনি হুজুরকে বলতেছে যে হুজুর, আমি তো এই সপ্তাহে এরকম জিনিসগুলো দেখলাম, এটা মানে কি কারণে হতে পারে একটু বলবেন? তো সেই হুজুর বলতেছে দেখো, এটা একটা এতিমখানার ছেলে, এই ছেলেটা খুব এতিম ছিল, তো এই ছেলেটা ওর গাজীপুরের একটা এরিয়ার নাম বলতেছে যে এখানে ওই এতিমখানার একটা ছেলে, এটা তো ওইখানে এতিমখানার যে বড় হুজুর আছে উনি আমার পরিচিত, তো উনি আমাকে বলছিল এই লাশটা যাতে এই বড় কবরস্থানে দাফন দেওয়া হয়, তো এই জন্য আমি তোমাকে সেদিন এই লাশটা এখানে পাঠাইছিলাম। তো যাই হোক, তোমার যদি বেশি সমস্যা হয় তুমি সেই বড় হুজুরের ঠিকানা দিচ্ছি, তুমি কোনো একদিন ছুটির দিনে ওই ওনার সাথে গিয়ে দেখা করে উনি তোমাকে বিস্তারিত বলবে কি সমস্যা বা কি সমাধান এটার আছে। তা আমি এটা বিস্তারিত বলতে পারবো না, কারণ আমার এটা বলা বারণ আছে। আনিস মিয়া ভাবে যে যাবো কি যাবো না, উনি এরকম করতে করতে তো সপ্তাহখানিক পর উনি নিজে থেকে যখন এই সমস্যা যাচ্ছিল না, তখন উনি সেই এতিমখানার হুজুরের কাছে যায় এবং পরিচয় দেয় যে উনি কোথা থেকে এসেছে। তো সেই হুজুরকে পুরোটা ঘটনা বলে, দেখেন এরকম একটা লাশ আসছিল, আসার পর থেকে আমি এই জিনিসগুলো দেখছি, তো এটা কি ঘটনা, মানে কি হতে পারে, আমাকে তো এই দরবার সত্যি হুজুর পাঠাইছে, বললে আপনি নাকি একটা সমস্যার সমাধান দিতে পারবেন বা এটা কি হয়েছে আপনি বলতে পারবেন। সেই এতিমখানা বড় হুজুর বলতেছে দেখেন, ছেলেটার নাম হচ্ছে মোস্তাফিজ, তো এই মোস্তাফিজ ছেলেটা আমার এখানেই পড়ালেখা করতো, সে খুব মেধাবী ছেলে ছিল এবং ছেলেটা তো এতিম, ওর ব্রেন খুব ভালো ছিল, তো ও মানে 3-4 বছর বয়সে নাকি এখানে এই এতিমখানায় এসে পড়ে
এবং ও নাকি ওর ছোটবেলা ওর চাচার কাছে লালন পালন, মানে চাচা ওকে লালন পালন করে। তো ওর বাবা মা নাকি অনেক ছোট থাকতে, মানে 2-1 বছর বয়সে মারা যায়। তো ওর একটা সৎ চাচা ছিল, সেই চাচা তখন দেখলো যে মানে ওকে আর লালন পালন করতে পারতেছে না, তখন নাকি ওই ইতিমখানায় দিয়ে যায়। তো মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতো, কিন্তু চাচাটা খুব একটা সুবিধার ছিল না। তো যেদিন এই ছেলেটা মারা যায় তার নাকি মাসখানেক আগে সেই চাচা কোন একটা কারণে ওই এতিমখানা সে হুজুরকে বলে যে এই মুস্তাফিজকে সে কয়েকদিনের জন্য নিয়ে যাবে বাসায়, একটু ওদের কোন একটা কারণ নিয়ে যাবে আর কি। এর জন্য হুজুরের কাছ থেকে এরকম ছুটি নেয়, মানে বলে যে ওকে একটু ছুটি দেন, 1 সপ্তাহের জন্য আমাকে বাসায় নিয়ে যাব। তারপর নাকি মুস্তাফিজ চাচা বাসায় নিয়ে যাওয়ার পরে তারপর তো আবার ওকে এরকম কয়েকদিন থাকার পর ফেরত পাঠায় দেয়। তো সেই হুজুর বলে যে মুস্তাফিজ না তারপর বাসা থেকে, মানে চাচার বাসা থেকে আসার পর থেকে ওর আচরণগুলো বেশ মানে ভয়ানক আচরণ ছিল। আচরণগুলো ছিল এরকম যে সে প্রায় সময়, মানে সেটা খুব ভদ্র ছিল, কিন্তু প্রায় সময় রাত্রেবেলা সে অন্যান্য যে মানে মাদ্রাসা যারা মানে ওই এতিমখানা যারা ছিল, মানে ছাত্ররা ছিল, ওদের সাথে নাকি প্রায় সময় মানে মারপিট করতো, মানে অযথা মারপিট করতো এবং খুব রাগ হয়ে যেত। এবং প্রায় সময় নাকি সে রাতে বের হয়ে যাওয়ার চেষ্টা করতো, এবং এর জন্য নাকি অন্যান্য ছাত্ররা ওই হুজুরকে কমপ্লেন জানালে তো সে ওই ছাত্রদেরকে মারধর করতো। আর মুস্তাফিজ নাকি প্রায় সময় ঘুমের মধ্যে খুব চিৎকার করতো, এবং সে তাকে মানে যখন কোন ছাত্রকে জিজ্ঞেস করছে কি হয়েছে না হয়েছে, ওকে নাকি মানে ওদেরকে নাকি খুব মানে থাপ্পড় দিত বা এরকম উল্টাপাল্টা খামচা খামচি করতো, এরকম কাজগুলা করতো। তো সেই হুজুর বলে যে যখন মুস্তাফিজ এই কাজগুলা করে, তো একবার হচ্ছিল কি যে এরকম মুস্তাফিজ সে রাতে কাউকে না বলে ঠিক ফজরের আগ দিয়ে নিজে বের হয়ে যাচ্ছিল। তো আমাদের মধ্যে কোন একটা হুজুর ওকে গিয়ে আটকাইছে। তো আটকানোর সঙ্গে সঙ্গে সেই মুস্তাফিজ করছে কি, সেই হুজুরকে জোরে কামড় দিয়ে সে হঠাৎ করে দৌড় দেওয়া শুরু করে। তো এটা নিয়ে তো মানে হুজুররা খুব খেপে যায়, এবং এই বড় হুজুরকে কমপ্লেন বলে যে আমাকে এরকম, বড় হুজুর বলে যে আমাকে এরকম কমপ্লেন করে। তো তারপর তো মুস্তাফিজকে আমি আনার পর ওকে আমি অনেক বকাবকি করি, এবং বকাবকি করার পর বলি যে দেখো তোমাকে তো আমি রাখতে পারবো না, তুমি তোমার চাচাটার সাথে চাচার বাসায় চলে যাও। তখন ওর আচরণগুলো নাকি এরকম একটু ব্যতিক্রম ছিল, মানে খুব জিদ দেখাতো সবার সাথে, এবং আগে যেরকম ভালো ছিল তার থেকে নাকি এখন অনেকটা খারাপ হয়ে গেছে। তো তখন নাকি মুস্তাফিজ চাচাকে ডাকার পরে মুস্তাফিজ চাচাকে বলে যে দেখেন আপনার ভাতিজাকে তো রাখতে পারবো না, আপনি তো নিয়ে গেলেন ওকে ছুটিতে, ঠিক আছে সমস্যা নেই, তারপর থেকে আসার পর তো করে আচরণ জানি কেমন উল্টাপাল্টা। আর সমস্যা একটাই যে ও আমাদের ছাত্রদেরকে এরকম মারধর করে, আর ও প্রায় সময় রাতে বের হয়ে যায়। তো এরকম যদি ও কথা না শুনে ওকে রাখা সম্ভব না, আর আমরা ওকে মানে মারধর করছি না, আপনি কারণ ওকে নিয়ে যান, বাসায় নিয়ে যান, ওটাই ঠিক হবে। তো মুস্তাফিজের চাচা নাকি তারপর ওই মুস্তাফিজকে বকা দিয়ে এরকম বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেও মানে একই সমস্যা, সে নাকি বাসা থেকে বের হয়ে যেত, এবং ওর একটাই সমস্যা যে সে বের হয়ে গিয়ে মানে কোথায় থাকতো না থাকতো সারা রাত কোনো খবর নেই, আবার সকালে ঠিক বাসায় এসে পড়তো। তো এরকম সমস্যা মুস্তাফিজের চাচা তখন আবার কয়েকদিন বাসা থাকার পর আবার হুজুরকে এসে বলে, হুজুর আমার ভাতিজাকে এরকম কন্ট্রোল রাখতে পারতেছি না, আমি কি করতে পারি বলেন। তখন সে হুজুর বলে যে দেখেন কি সমস্যা হয়েছে। তো ওই মানে বলতেছে যে হুজুর মানে মোস্তাফিজ চাচা বলতেছে যে দেখেন সমস্যাটা হচ্ছে যে এরকম যে আমারও তো প্রায় সময় বের হয়ে যায়, তো এখন কি করা যায়। তখন ওই হুজুর বলে ঠিক আছে আপনি আবার নিয়ে আসেন আমার কাছে, আমি দেখি ওর সাথে একটু কথা বলে দেখি যে কি সমস্যা হয়েছে ওর দেখি। তখন মুস্তাফিজকে নিয়ে আসে, তখন বড় হুজুর মুস্তাফিজকে বলে যে তোমার কি সমস্যা হয়েছে, তুমি বলো আমাকে খুলে বললো কি সমস্যা তোমার। তখন মুস্তাফিজ কোন একটা কারণে ওই হুজুরকে নাকি তুই তো গাড়ি শুরু করে বলে তোর এখানে আমি থাকবো না, হ্যাঁ তোর এখানে আমি থাকবো না, আমার বাসা অন্য জায়গায়, আমি ওখানে চলে যাবো, তোরা যদি কেউ আমাকে আটকায় রাখিস তাহলে কিন্তু আমি তোদেরকে খুন করবো, এরকম উল্টাপাল্টা কথা বলে। এবং কথা বলতেই যখন হুজুর ওর হাত ধরে তখন নাকি ও হুজুরের হাতে কামড় দেয়, এবং কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে হুজুর নাকি দেখে যে মুস্তাফিজের চোখ সম্পূর্ণ লাল হয়ে গেছে, এবং ও নাকি মানে গা ওর গরম হয়ে গা নাকি কাঁপতেছিল। তো হুজুর বলে সে আনিস মিয়াকে দেখেন এই যে এরকম এটা হওয়ার পরে তো আমি তো ওকে আর বাসায় রাখি, আমি বুঝে গেছি যে ওর এখানে কোনো একটা সমস্যা আছে বা ও তো কোনো খারাপ বা বদনজরের মধ্যে পড়ছে। তা আমি মুস্তাফিজের চাচাকে বলি যে দেখেন ওকে বাসায় নিয়ে যান, আর আপনি একটু সময় করে আমার কাছে দেখা করে নিয়েছেন।
তখন মোস্তাফিজের চাচা তো এরকম বাসায় নিয়ে যায়। তো কয়েকদিন পর নাকি আবার সেই হুজুরের কাছে আসেন। তো হুজুর মোস্তাফিজের চাচাকে বলে যে আসলে কি হয়েছে একটু বলেন তো, আপনি বাসায় নিয়ে গেলেন তারপর থেকে ওইরকম আচরণ, আর যেটা দেখতেছি ওর তো মনে হয় কোনো একটা বদ নজরেও পড়ছে, কি সমস্যা হয়েছে বলেন। তখন মোস্তাফিজের চাচা বলে যে দেখেন হুজুর, আমি একটা পাপ করছি, এই পাপের মাসুল আমার এখন দিতে হচ্ছে। তো হুজুর বলে যে কি পাপ করছেন বলেন। বলতেছে আমি যে ওকে 1 সপ্তাহের জন্য বাসায় নিয়ে গেছিলাম, তো আমি আমাদের পরিবারের কাউকে একজনকে তাবিজ করব, সে উদ্দেশ্যে আমাকে এক কবিরাজ বলছিল যে একটা এতিম ছেলে রাখবে এবং সেই ছেলের উপর জিন ভর করে তারপর তাবিজটা করতে হবে। তা আমি তো আমার ভাতিজাকে যেন নিয়ে গেছিলাম, ও তো আসলে ওর বাপ মা নাই, এতিম। তো আমি ভাবছিলাম যে ওর উপরে জিনটা ভর করা কবিরাজ, আমাকে সেই কবিরাজ বেশ মানে উপদেশ দিয়ে রাখছিল যে দেখেন যে আপনার ভাতিজা হোক বা যেটাই হোক, ভর করলে কিন্তু জিন যদি উপর ভর করে, খারাপ জিন ভর করে তাবিজটা করবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভাতিজার অনেক সময় ক্ষতি হইতে পারে। তো এখন এই মোস্তাফি চাচা বলে যে হুজুর, এটাতে আমি ভুল করছি ভাতিজার উপরে, ছেলেটা আসলে আমার করা ঠিক হয় নাই। এখন আমি বুঝতেছি না যে সেই বদ জিন বা এটাই কি ওর নজরে পড়ে গেছে নাকি। তো সেই দিনখানা হুজুর বলে যে হ্যাঁ, এটাই হইতে পারে যে বদ জিনটা ওর নজরে পড়ে গেছে বা ওকে নজরের মধ্যে রাখছে। এখন তাবিজ করছেন করা ঠিক না, যেটা করছেন। তো মোস্তাফি চাচা বলে যে হুজুর, এখন যেটা করে আপনি টোকে সমাধান, মানে এটার একটা ব্যবস্থা করে দিন যাতে সুস্থ হয়ে যায়। তখন ওই মোস্তাফিজকে নাকি আর বাসা থেকে নিয়ে আসে ওর চাচা এবং এই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর পরে মোস্তাফিজ চাচাকে বলে দেখেন, আমি ওকে একটা তাবিজ গলার মধ্যে দিয়ে রাখবো এবং আমি তো কয়েকজন জিন পালি, তো এখান থেকে যে ভালো জিনটা আছে সেই জিনটা সবসময় মোস্তাফিজকে নজরে রাখবে, যতদিন না পর্যন্ত ওর গলায় তাবিজ থাকবে। এই তাবিজ ছড়া ফেললে কিন্তু ও জিনের নজর থেকে চলে যাবে, মানে ভালো জিনটা সবসময় মোস্তাফিজকে সবসময় আগলে রাখবে যাতে কোনো ওর ক্ষতি না হয় এবং ভালো জিন ওর কোনো সমস্যাও করবে না। এটা মোস্তাফিজ চাচাকে ওই হুজুর মেতিমখানা হুজুর বলে আর কি। তারপর নাকি এরকম ওই হুজুরে বলে যে মোস্তাফিজের চাচাকে বলে দেখেন আপাতত ওর এখানে পড়ার দরকার নাই, ও এখানে থাকার দরকার না, মাসখানিক আপনি ওখানে থাকুক, পরে কোনো এক সময় সুস্থ হইলে তারপর মাসখানিক পর আপনি নিয়ে আসেন। তো এই আনিস মিয়াকে পরে সেই এতিমখানার হুজুর বলে যে দেখেন তারপর তো মোস্তাফিজকে নিয়ে গেছিল, তো নিয়ে যাওয়ার পরে মানে বেশি দিন হয় নাই, জাস্ট 5 কি 10 দিনের মাথায় মোস্তাফিজের লাশ পাওয়া যায় গাজীপুরের কোন এক জঙ্গলে। এবং গাছটা প্রথমে মানে মোস্তাফিজকে সেই মুহূর্তে পাওয়া যাচ্ছিল না, তো অনেক খোঁজাখুঁজির পর মেইন মানে হাইওয়ের যে ওই পুলিশ ছিল যারা, তারা নাকি এরকম ওই জঙ্গলের পাশে এরকম একটা লাশ পায়। তখন গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় যে প্রায় 2 দিন পর নাকি ওই মোস্তাফিজের সন্ধান পাওয়া যায়, এরকম সে তার লাশ পাওয়া যায় এবং এটা তার চাচাকে জানায় এবং পরে তিনখানা হুজুরকে জানায়। তারপরে তো এটা পোস্টমর্টম করে, তো মোস্তাফিজের যেই চাচা ছিল সেই হেতিমখানা হুজুরকে বলে যে হুজুর, এখন যেহেতু আমার ভাতিজা মারাই গেছে, এটা কিভাবে কি হইতে পারে, আর ওর বডির তো এরকম যে অবস্থা মনে হচ্ছে কি আচর দিয়ে রাখছে। তখন সেই দিনখানা হুজুর আনিস মিয়াকে বলে আসলে আমি তো মোস্তাফিজ চাচাকে বলছিলাম যে দেখেন তাবিজটা যাতে না খোলা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোনো কারণে হয়তো সে মোস্তাফিজ তাবিজটা খুলছিল বা কোনো বদ জিনটাই মনে হয় তাবিজটা ছিঁড়ে ফেলছিল দেখে যে ভালো জিনটা ওকে আগলে রাখছিল, সে আর আগলে রাখতে পারে না এবং সে বদ জিনটা ওকে এরকম মেরে হয়তো ফালা রাখছে এবং এর মধ্যে ওকে আঁচড় দিয়ে মারে। তো এবং যে ভালো জিনটা ছিল সেই এতিমখানার হুজুরকে সে বলে যে এই ছেলেটাকে তো আমি আঁকড়ে রাখছিলাম, তো আমার একটা অনুরোধ থাকবে যে এই ছেলেটাকে একটা বড় যে কোনো একটা কবরস্থান ওকে দাফন দেন যেখানে প্রতিনিয়ত মানুষ জিয়ারত করতে আসে। এবং পরে নাকি সেই এতিমখানার হুজুর সেই মোস্তাফিজ চাচাকে বলে যে দেখেন আপনার বাচ্চা তো মারা গেছে ঠিকই আছে, কিছু করার নাই এখানে, এখন আমি যেটা বলতেছি যে এরকম একটা ঢাকা একটা বড় কবরস্থান আছে, সেই কবরস্থানে আপনার ভাতিজাকে দাফন দিয়ে দেন, যেহেতু এটা ওই আমার যেখানে যে দিনটা ওকে নজরে রাখছিল সে তার একটা অনুরোধ, তো এটা দিলে আপনাদের মানে ক্ষতি হবে না, দেখেন এটা করতে পারেন কিনা, যেহেতু বাচ্চাটা অনেক ছোট দেখেন। তখন নাকি ওই এতিমখানার যে হুজুর ছিল তখন সেই
দরবার শরীফের হুজুর আছে, ওকে বলে যে এরকম আমি আপনি এখানে আপনার যে মানে আপনার দরবারের পাশে যে কবরস্থানটা, বড় কবরস্থানটা আছে, সেই কবরস্থানে এই লাশটা দাফন করার ব্যবস্থা করে দেন। তারপরে তো এভাবেই আনিস মিয়াকে বলে যে দেখেন ওই লাশটাই আমরা আপনি এখানে পাঠাইছিলাম। আর সমস্যা যেটা হচ্ছে যে আপনি যে দেখতেছেন যে মাঝে মাঝে একটা লোক বা কেউ এসে আনিস মিয়া পুরোটা ঘটনা তাকে বলেছিল সেই হুজুরকে। তো ওই হুজুরে বলে যে দেখেন আপনি যে প্রথম দিন থেকে দেখতেছেন যে ওই কবরটার সামনে কে একজন জিয়ারত করে এসে, সেটা হচ্ছে সেই ভালো জিনটা যেটা ছিল সেটা এসে এখানে জিয়ারত করতো কবরটা। এবং আপনি যখন সেখানে আলোর ব্যবস্থা করে দিয়েছেন তখন ওই আলোর মধ্যে জিনটা আসতে পারতো না। এর জন্য জিন হোক বা যেটাই হোক মোস্তাফিজের রূপ নিয়ে এসে আপনি ঘুমে থাকতেন বা আপনি যখন জিকিরে থাকতেন তখন আপনাকে বুঝাতো যে আপনি এখানে এসে ওর কবরটা জিয়ারত করেন। কারণ জিনটা নাকি যখন ওকে লালন পালন মানে ওই জিন ভালো জিনটা নাকি কয়েকদিনের জন্য যখন মোস্তাফিজকে নজরে রেখেছিল তখন নাকি সে মানে জিনটা এক কথায় মোস্তাফিজ খুব পছন্দ করতো, ভালো ছেলে হিসেবে পছন্দ করতো। কারণ মোস্তাফিজ নাকি মানে খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতো এর জন্য। তো যাই হোক, আনিস মিয়াকে পরে সেই এতিমখানা হুজুর বলে দেখেন আপনি তো এখানে কাজ করতেছেন সবই ঠিক আছে, তো যেটা হয়েছে আপনার টেনশন করা লাগবে না। তবে এটা ঠিক যে আপনি যদি পারেন সপ্তাহে 2 দিন, একটা নির্দিষ্ট 2টা দিন বলে 2টা দিন আপনি গিয়ে ওই মুস্তাফিজের কবরে গিয়ে জিয়ারত করবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ দিলে আপনার কোনো সমস্যার মধ্যে পড়বেন না। তো এটাই আমাকে এই ঘটনাটা আমাকে সেই ভাই বলে যার চাচার সাথে এই ঘটনা ঘটেছিল। আমি ভাইয়ের নাম নিচ্ছি না, শুধু এই আনিস মিয়ার ওনার নামটা নিলাম। এই ঘটনাটা আমি শুনেছিলাম দেখে আপনার কাছে শেয়ার করা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি সর্বদা ভালোর দলেই থাকেন। আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে আমি ভূত.com এর কত বড় একজন ফ্যান। আমি অনেক আগ থেকেই ভূত.com শুনে আসছি। অনেক সময় পড়ালেখার কারণে ভূত.com শুনতে না পারলেও পরবর্তীতে আমি তা প্রিমিয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে শুনি। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটা আমি লিখে পাঠাতে চাইছিলাম বাট পাঠাইনি, কারণ আমার পড়ালেখার অনেক চাপ, ফলে আমি ভয়েসের মাধ্যমে পাঠাচ্ছি। আজকের ঘটনাটা ব্ল্যাক ম্যাজিকের উপরে, এবং আমি আগেই বলে রাখি যে এই ঘটনাটা আমি নিজেকে দোষী মানি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি এর জন্য ক্ষমা বা তওবা করেছি। আজকে আমি নিজের সাথে একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িয়ে নিজে এবং ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়াবার একটি ঘটনা শেয়ার করব। তো বেশি কথা না বলে ঘটনায় যাই। আমার নাম মোহাম্মদ তানভীর শামীম, আমি বলছি শ্রীমঙ্গলের পুনে গ্রাম থেকে। সঙ্গত কিছু কারণে আমি গ্রামের নাম বলছি না। তো ঘটনাটি ফার্স্ট শুরু হয় মৌলভীবাজার থেকে। আমার বাবা পল্লী বিদ্যুতে চাকরি করেন, তো বিভিন্ন জায়গায় বদলি হতে থাকে। তেমনি একটি জায়গা ছিল মৌলভীবাজার। তো সেখানে থাকা অবস্থায় আমার একজন হুজুরের সাথে দেখা হয়। হুজুরটি ছিল বলতে উনি শুধু আমি হুজুর ডাকতাম, কারণ টুপি পরতেন, টুপিটা পাগড়ি পরতেন আর দাড়ি ছিল খুব লম্বা লম্বা দাড়ি, তাই আমি হুজুর ডাকতাম। আমি প্রথম জানতাম যে উনি কবিরাজি করতেন, যে লোকের কোনো সমস্যা হইলে তাবিজ টাবিজ দিতেন। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে উনি ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্কিত। তো
আমি যখন এই খবরটা জানি, বলতে এই ব্যাপারটা যেন ব্ল্যাক ম্যাজিক জানেন অথবা করেন, তো আমি ছোটবেলা থেকে এইসব ব্যাপারে খুব আগ্রহী। তো আমি কি করি, আমি ওনাকে গিয়ে বলি যে আমিও ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আরো জানতে চাই। উনি নির্দ্বিধায় আমাকে তা শিক্ষা দিবেন বলেন, এবং যথারীতি আমি ওনার থেকে শিক্ষাও লাভ করি। শিক্ষা লাভ করে বলতে আমি 2 মাস ওনার সাথে থাকি এবং দেখি যে উনি কিভাবে কি কাজ করে, এবং এই 2 মাসে আমি যা যা দেখেছি তা আমি আমার লাইফে কখনো দেখিনি এবং মনে হয় আর দেখবো না। আল্লাহ তাআলার কাছে আমি আর অসংখ্য শুকরিয়া যে আমাকে তিনি হেদায়েত দান করেছেন এইসব থেকে, যে আমি আর এই পথে পা বাড়া থেকে আমাকে আটকা দিয়েছেন। তো এইসব শিকার পরে আমি 2-3 মাস শিকার পরে আমার বাবার বদলি হওয়ার কারণে আমরা পরবর্তী শ্রীমঙ্গল আসি। তাই আর বাকি শিক্ষাটুকু আমার নেওয়া হয়নি ওনার কাছ থেকে। তো শ্রীমঙ্গল আসার পরে আমার সাথে বলতে আমি যে ব্ল্যাক ম্যাজিক করেছি যার উপরে, তার সে একটি মেয়ে, এবং অনেকে আমাকে বলবেন যে আমার খারাপ ভাবে নেবেন, কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখন কি বলবো, এই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। তো উনি একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, তার নাম আরিফা, ছদ্মনাম। তো আরিফাকে আমার প্রথম থেকে খুব ভালো লাগছিল। তো আমি এই যে ভালো লাগা থেকে তার সাথে গিয়ে ফ্রেন্ডশিপ করি, এবং তার সাথে ভালোই ফ্রেন্ডশিপ চলছিল। তো আমি তাকে ভালোবাসি কথাটা বলতে খুব ভয় পাচ্ছিলাম। তাই তখন আমার মাথায় আসে তার উপর কালো জাদু করে তাকে শুধু আমার করে ফেলার। কিন্তু আমি সবচেয়ে বড় ভয় পাচ্ছিলাম যে কালো জাদুর মূল নিয়ম উস্তাদের থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ শুরু করা লাগবে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম ছিল যে উস্তাদের থেকে যে আমি যে নেব, বলতে আদেশ, বলতে আপনার যে নেব, অনুমতি নেব, উস্তাদের সাথে আমার তখন কোনো যোগাযোগ ছিল না। তাই আমি সিদ্ধান্ত নেই আমি একাই করব, যা হবে পরে দেখা যাবে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, বাট তারপরেও করে ফেললাম কাজটা। যা যা লাগে আমি সবকিছু জোগাড় করলাম, এবং সঙ্গত কিছু কারণে আমি বলছি না কি কি জিনিস, কয়েকটা নামই বলছি। যেমন আপনার যে মেয়ে, যে আরিফা, তার নাম, তার মার নাম, এবং আরিফার চুলের অংশ, নখের অংশ, একটা কাপড়ের অংশ, এইসব জোগাড় করলাম। জোগাড় করার পরে আমি সেই আসনে বসলাম, এবং আসনে আমি যে একটা চক্র আছে কালো জাদুর, যারা কালো জাদু করে তারা জানে, আমি ফেসবুকে সেই চক্রটি আঁকি, মানে চক্রটা আঁকবো, একে আপনাদের দেখাবো ফেসবুক গ্রুপে book.com এ, আপনারা সবাই দেখবেন। এবং ঘটনায় যাই যে আমি তারপরে চক্র বানাই এবং যেসব কার্যক্রম শুরু করি। এবং আমার কথা ছিল যে আমি 3জন জিনকে হাজির করব, এবং আমি তাদেরকে আরিফার উপর চালান করব। কি বলে রাখা ভালো যে সেটা আমার লাইফের ফার্স্ট কালো জাদু ছিল, তাই আমি খুব ভয় পাচ্ছিলাম। এখন মূল সমস্যা গিয়ে ঘটে ওই সময় আমার
যে মন্ত্র ছিল সেগুলো পড়তে আমার একটু গন্ডগোল হয়ে যায়, ফলে জাদু উল্টা হয়ে যায়। যে আমি বলতে কিছু কারণে আমি বলছি না কি উল্টা হয়েছিল, তার একটা বলতে আমি যে জিনেদের সাথে যে জিনিসটা দেওয়ার ওয়াদা করেছিলাম, তারা সেটার বদলে সে আমার রুটাকে আমি দিয়ে দিয়েছিলাম তাদেরকে। বলতে আমি তো সে সময় নতুন ফার্স্ট টাইম বয়ের, আমি রুটাকে আমার নিজের রুটাকে তাদের কাছে দিয়ে দিয়েছিলাম। কথা ছিল আরিফা যেদিন আমার হবে আমার রুটা তাদের হয়ে যাবে, এরকম কিছু কথা ছিল। পরবর্তীতে আমার সাথে যা যা ঘটেছে তা এখন আমি আপনাদের সামনে বলছি। যে এই বলার পরে 1 সপ্তাহের ভিতরে আরিফা আর আমার মধ্যে খুব ভালো সম্পর্ক। আরিফাকে আমি কিছুদিন আরিফা আমার সামনে এসে আমাকে প্রপোজ করে, ভালোই যাচ্ছিল। তারপরে গিয়ে আমার সাথে সমস্যা শুরু হয়। আমি আমার আশেপাশে কারো উপস্থিতি লক্ষ্য করতে থাকি। তো এইসব বিষয় নিয়ে আমি খুব ভয়ে ছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন এইসব ঘটনা, এখন বলতে গেলে আমার অডিও ক্লিপটা আরো বড় হয়ে যাবে। আমি এইসব ঘটনা অন্য কোনো সময় বলবো। হচ্ছিল বিভিন্ন, আমি ছায়ার মূর্তি দেখতাম, একা ঘুমাইতে ভয় পাইতাম, এরকম। তো আমি আমার এইসব ঘটনা আমি ভয়ে কোনো হুজুরের কাছে বলতেও যেতে পারতাম না, কারণ ব্ল্যাক ম্যাজিক আমি করছি এটা কিভাবে বলবো। তারপরেও সাহস করে একদিন আমি আমাদের যে এলাকা বলতে শ্রীমঙ্গলের একটা কোন এক মসজিদের ইমামের সাথে দেখা করি, এবং আমি খুব লজ্জা বোধ করে ইমাম সাহেবকে বললাম যে আমি এরকম ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যে এরকম হয়েছে। তারপর উনি বললেন, ওই আমি যে ব্ল্যাক ম্যাজিক করার সময় 3টি জিনকে হাজির করেছিলাম, তার মধ্যে একটি জিনকে আমি আমার রূপ দান করে দিয়েছিলাম। যে বলেছিলাম যে যেদিন আরিফা আমার হবে সেদিন আমার রূপ দান হয়ে যাবে। তাই সে আজ আমার রূহ নেওয়ার জন্য আমার পিছনে ঘুরছে। তা আমি তো খুব ভয় পাই। তখন ইমাম সাহেব বলেন, শোনো, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং এইসব কালো জাদু থেকে বিরত থাকো, কারণ এটা কালো জাদু আল্লাহর সাথে কুফরি। এইরকম বলে আমাকে অনেক কিছু বুঝালেন। তারপর আমি এটার উপায় খুঁজলাম। তিনি বললেন, কিছু উপায় বললেন যে এইসব কাজ করো, ঠিক হয়ে যাবে, এবং বললেন যে পরের দিন বিকালে ওনার কাছে গিয়ে 2টা তাবিজ নিয়ে আসতে। যথারীতি রাতে আমার সাথে কোনো ধরনের সমস্যা হয়নি। পরের দিন বিকেলে আমি গিয়ে তাবিজ নিয়ে আসি, কোনো সমস্যা, তাবিজ করার পর কোনো সমস্যা হয় না, কিন্তু অনেক ধরনের ঘটনা আমার সাথে ঘটতেই থাকে, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারে না। তো এইসব নিয়ে খুব ভয়ে ছিলাম। এইসব নিয়ে আমি খুব খুব উত্তেজিত এবং খুব ভয়ে ছিলাম। তখন হঠাৎ একদিন আমার কাছে খবর আসে আরিফার এই দুনিয়াতে নেই। খুব অস্বাভাবিক অমানবিক ভাবে তাকে কেউ হত্যা করেছিল, হত্যা করে কোন এক নদীর ধারে ফালাই দিছিল। তখন আমি নিশ্চিত হলাম যে এটা ওই জিনগুলোর মধ্যে যে কোনো একজনের কাজ। আমার তখন খুব কষ্ট লাগছিল, যার জন্য সবকিছু করা তাকে আমার কারণে মরতে হলো। তো লিসেনার্স, কেউ আমাকে ভুল বুঝবেন না বা খারাপ ভাববেন না, কারণ আমি জানি এটা আমার ভুল হয়েছে, কিন্তু মানুষ তো ভুল করে, মানুষ মানেই তো ভুল। তো আবারও ঘটনায় ফিরি।
তো এইসব ঘটনা, নানান ঘটনা ঘটতে থাকে। তো হুজুর আমাকে বলে যে তুমি তুমি তোমার বাসায় যাও, যে বাসায় যাও বলতে হুজুর আমাকে ফোন দিয়ে বলে যে আমি তোমার বাসায় আসবো, তুমি তোমার বাসায় যাও, আমি তোমার বাসায় আসতেছি। তো আমি তাড়াতাড়ি বাসায় যাই, গিয়ে বসি। তারপরে হুজুর আসে। হুজুর এসে আমার রুমে গিয়ে আসন টাসন বসিয়ে ওই 3জন জিনকে হাজির করে, এবং তারা আমি যে তাদের সাথে যে চুক্তি করেছিলাম সেই চুক্তির কথা বলে। তখন হুজুর বলেন যে যে আমি তোমাদের 3জনকে 3টি ছাগল দেব। তখন ওই জিনগুলো বলে যে শুধুমাত্র 3টি ছাগল, আমাদের কি এই দ্বারা হবে? সে তো বলেছিল তার রূহ দিবে, রূহের বদলা কি 3টি ছাগল হয়? তখন হুজুর বলেন তোদেরকে যা বলেছি তাই কর, না হলে দেখ কি করি। এই বলে হুজুর পাক পানি তাদের উপর মারে, এবং তারা খুব আত্মচিৎকারে করে ওঠে এবং বলে তোর এত বড় স্পর্ধা, তুই আমাদের উপরে পানি ফেলিস, দেখ কি করে। এই বলেই তারা রুমের মধ্যে তাণ্ডব শুরু করে। এবং তখন হুজুর কিছু দূর পরে একটি বোতলের মধ্যে সেই 3টি জিনকে বন্দি করে, এবং বলেন যে তোরা খুব বড় ভুল করেছিস, তোদেরকে আর ছাড়বো না, এই সারা জীবন এই বোতলেই থাকবে। বলে হুজুরের বোতলটি ওনার পুটলার মধ্যে ভরে নেন এবং আমাকে বলেন শোনো, জীবনে আল্লাহ তাআলা অনেক ধরনের পরীক্ষা নেন, এবং আমাদের উচিত সেই পরীক্ষাগুলোতে ধৈর্যশীল ভাবে থাকা, ধৈর্যশীল, নিজেকে ধৈর্যশীল করে তোলা। এই বলে হুজুর আমাকে ফুল, একটু পানি ভরা কিছু কিছু সূরা শিখিয়ে, দোয়া শিখিয়ে দেন যে প্রত্যেকদিন রাতে ঘুমাবার আগে এই দোয়াগুলো পড়বো এবং ওযু করে ঘুমাবো। পরে অবশ্য কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি রাতে অনেক সময় ভয় পেয়ে উঠতাম। ভয় পেয়ে বলতে আমার মনে হতো কে যেন আমার পায়ে ধরে টানে, এরকম মনে হতো। আর স্বপ্নে আমি অনেক কিছু দেখতাম, বলতে একটা স্বপ্ন আমার অনেক লম্বা হতো, এবং আমি স্বপ্নের মধ্যে চিৎকার দেওয়ার সাথে বাস্তব জীবনে শিক্ষা দিতাম। তো আসলে ভাই এইটুকুই ছিল আমার ঘটনা, আর আমি আল্লাহর কাছে তওবা করেছি যে আর এইসব কালো জাদুর পথে যাব না, এবং আশা করি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগবে লিসেনার্স। এবং আমি এত ভালো করে গুছিয়ে বলতেও পারিনি, জানেননি, কারণ এটা আমার ফার্স্ট ঘটনা। আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, তো তা নেওয়া হয়নি, কারণ আমি এত ভালো করে গুছিয়ে লিখতে পারিনি। তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের খুবই লজ্জিত, আমি যে কাজটি করেছি যে তা অত্যন্ত ঘৃণিত একটি কাজ, এবং আমাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরো অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি
বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবার আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।